রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। আসসালামু আলাইকুম। এখন যে ঘটনাটি শেয়ার করবো, এই ঘটনাটি রবি ভাই কার কাছ থেকে পেয়েছেন এটা শুরুর দিকে বলেছি। তো মূলত কাজের ফাঁকে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার আর উনি ঢাকা শহরের নাম করা একটা বিরিয়ানির আউটলেটে গিয়েছিলেন বিরিয়ানি খেতে। তো সেখানে থাইল্যান্ডের একজন ইঞ্জিনিয়ার, যার নাম হচ্ছে জো, তার পৈতৃক নিবাস থাইল্যান্ডের সুখোথাই প্রদেশে। তো ওখানে যাওয়ার আগেও রবি ভাই সহ আর অনেকেই লক্ষ্য করেছিলেন যে ওনার থুতনির এইখানটাতে বা নিচের ঠোঁটের নিচে একটা সর্পিল আকার একটা কাটা দাগ সাধারণত এরকম হয় না, হয়তোবা এক পাশে কাটা থাকে, সেটা আঁকা বাঁকা হতে পারে, কিন্তু এইরকম হয় না। এরকম ভাবে সুনিপুণ ভাবে কেউ কাটে না বা হঠাৎ করেও কেটে যায় না। এটা উল্কির মতো মনে হলে এটা উল্কি না, এটা কাটা দাগ। তো এই বিষয়ে ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশ্ন করা হলেও উনি বলেছেন কোন একটা সময় পরে জানাবেন। কখনো জানাবেন না এটা বলেন নাই, বলছেন পরে একটা সময় জানাবো। তো যেহেতু ওনার রিল্যাক্সে সেখানে গিয়েছেন, আর একজন অনুবাদকও ছিলেন, ইন্টারপ্রিটার বলা হয় যাকে, তো তার মাধ্যম দিয়েই মূলত একটি ঘটনা শেয়ার করেন। তো চলুন সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করি। এই যে জয়ের দাদার বাবা, আমরা তাকে বড় দাদাই বলছি আমাদের বোঝার সুবিধার্থে, উনি এই সুখোথাই প্রদেশের যেই জায়গাটাতে থাকতেন সেখানে অধিকাংশ মানুষই মৎস্যজীবী ছিলেন। ঘটনাটি অনেক আগের 1920-21 সালের ঘটনা বলে এই জো জানিয়েছিলেন রবি ভাই সহ আরো অনেকের কাছে যখন ঘটনাটি বলেছিলেন আর কি। তো যাই হোক, এই দাদার বাবা, আমরা বুঝার সুবিধার্থে বড় দাদা বলছি, তো এই বড় দাদা উনি যেই জায়গাগুলোতে মাছ ধরতে যেতেন, অনেকেই সেখানে মাছ ধরতে যেতে চাইতেন না, সাহসী পেতেন না। উনি অনেক মাছ পেতেন এবং উনি ওনার আর্থিক অবস্থা এই মাছ ধরেই পরিবর্তন করে ফেলেছিলেন, যেটা কিন্তু অনেকেরই ঈর্ষার কারণ ছিল। কারণ অনেকেই মাছ পেতেন না বা অল্প মাছ পেতেন, খালি হাতে আসতেন, কিন্তু উনি সবসময় কিভাবে যেন অনেক মাছ পেতেন। আবার দেখা যেত যে উনি এমন এমন মাছ পাচ্ছেন যেগুলো আসলে এক একটা দাম অনেক। তো এভাবে ওনার ভাগ্য আসলে ফিরে যায়। ওনার 7টা ছেলে 5টি মেয়ে ছিল, ভালোই চলছিল সবকিছু। একদিন সকালবেলা একটা ভয়ঙ্কর দৃশ্য উনি দেখতে পান। ওনাদের ফ্যামিলির একটা রেওয়াজ ছিল, যেটা ওই সুখোথাই প্রদেশের অনেক ফ্যামিলিতে এটা মেনটেন করা হতো। সেটা হলো পরিবারের যতজন সদস্যই থাকুক না কেন, প্রত্যেকের জন্য আলাদা রুম যদি বড় করে দেয়া না যায়, তারপর ছোট ছোট রুম হলেও আলাদা রুম থাকবে। এটা একটা ব্যক্তিগত নিরাপত্তা, পার্সোনাল প্রাইভেসি, আমরা যেটাই বলি না কেন, এর জন্য আলাদা রুম করা থাকে আর কি। তো ওনার 7 ছেলে 5 মেয়ের জন্য এইভাবেই আলাদা আলাদা রুম করা ছিল। তো ওনার যিনি বড় মেয়ে, তাকে মৃত অবস্থায় তার রুমে পাওয়া যায়। সে উপর হয়ে শুয়ে আছে, কিন্তু তার মাথাটা উল্টো দিকে ঘোরানো। উপর দিকে শুয়ে থাকলে মাথাটাও তো বালিশের মধ্যে গোজা থাকবে, কিন্তু না, চিত হয়ে শুলে যেভাবে মাথাটা আমাদের যেদিকে থাকে, তার মাথাটা ওই দিকে ঘোরানো। মনে হচ্ছে তার মাথাটা ঘুরিয়ে এইভাবে করে দেওয়া হয়েছে, আর সে মৃত অবস্থায় পড়ে আছে। তো এটা দেখে তো উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। অন্য যারা লোকজন ছিল তারাও চলে আসে, কিন্তু কিভাবে সে মারা গেল এই জিনিসটা কোনোভাবে শনাক্ত করা যাচ্ছে না। তার কোনো চিৎকার চেঁচামেচি শোনা যায় নাই, তার ঘরের দরজা ভিতর থেকে লক করা। অন্য কেউ আসলে তো দরজা ভেঙে বা খুলে ঢুকবে, আবার বের হয়ে গেলেও তো নিশ্চয়ই ভেতর থেকে লক করা থাকবে না। সবকিছু পরিপাটি আছে, ধস্তাধস্তির কোনো চিহ্নই নাই বিছানার উপরে। তাহলে সে মারা গেল কিভাবে? প্রিয় কন্যা সন্তানের মৃত্যু শোক কাটিয়ে ওঠার 7টা দিনও সময় পান নাই উনি। 7 দিনের দিন তার আরো একটি মেয়ে মারা যায়, ঠিক
একই রকম ভাবে। কে মারল? কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না, কোনো ক্লু নাই। এই ধরনের মৃত্যু যদি কারো হয়ে থাকে তাহলে পুলিশও তদন্ত করে এর কোনো কুল কিনারা করতে পারে না। আর ওই সময় ওই সুখোথাই প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে 1920-21 সালের কথা, তখন ওখানকার এই পুলিশ সিস্টেম কেমন ছিল তা আমরা জানি না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, ওই সময় তো আসলে এরকমটা ছিল না। অনেক দূরে দূরে থানা থাকতো, চৌকিদার গ্রাম পাহারা দিত, এরকম চলতো আর কি আমাদের ওই সময়টাতে এদেশে। আর ওখানে তো অনেক দুর্গম এরিয়া রয়েছে। এখন কার কাছে যাবেন, কি বিচার দিবেন, এই সমস্যার সমাধান কিভাবে হবে, উনি না কোনো কিছু বুঝতে পারছিলেন না। তো ওনার এক বন্ধু ছিল যে নাকি টুকটাক কবিরাজি জানতেন আর কি। তো তার কাছে গিয়ে বিষয়টা যখন শেয়ার করেন, তখন এই লোকটা বলে, আরে কোনো মানুষই করতেছে, ভালো করে খোঁজ খবর নাও। আসলে উনি এই বিষয়ে কোনো পদক্ষেপই নিতে পারবেন না, বা এই বিষয়ে তার কোনো জ্ঞানই নাই। এইটা উনি এড়িয়ে যাওয়ার জন্যই মূলত তাকে একটা বুঝ দিয়ে দেন আর কি। মেয়েটা যখন মারা গেল, দুইটা মেয়ে, 7 দিন ব্যবধানে। এরপরে 14তম দিন, মানে মারা যাওয়ার পরেও যদি আমি 1 দিন 2 দিন 3 দিন এরকম গুনতে থাকি, এরকম 14তম দিনে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটি হচ্ছে ওনার একটা ছেলে, যে বড় ছেলে, সে মারা যায় ঠিক একই রকম ভাবে। সেও তার রুমে ছিল, ঠিক একই রকম ভাবে মারা গিয়েছে। এখন মৃত্যুর ধরনটা একই রকম, তার মানে একই ব্যক্তি এটা করছে, কিন্তু কেন করছে, কোথা দিয়ে আসে, কোথা দিয়ে যায়, কেউ তো বুঝতে পারে না। উনি তার বড় ছেলের শোক আর সামলাতে পারছেন না, কারণ তার 7টা ছেলে, 7টা ছেলেই সুস্থ স্বাভাবিক। আর ওই এলাকাতে যার যতগুলো ছেলে থাকতো তার মর্যাদা তত বেশি থাকতো, যে কর্মক্ষম ছেলে যার যত বেশি তার গর্বটাও তত বেশি, এরকম চিন্তা করা হতো আর কি। তো ওনার বড় ছেলেই এইভাবে মারা গেলেন। বিষয়টা তো স্বাভাবিক অবশ্যই না, কিন্তু উনি কুল কিনারা করতে পারছিলেন না যে কেন এটা হচ্ছে। তবে উনি একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে ওনার প্রথম মেয়ের মৃত্যু যখন হলো, এরপরে গ্যাপটা ছিল 7 দিন, তারপর আরেকটা মেয়ের 7 দিনের পরে আরেকটা মেয়ের মৃত্যু হলো। তার মানে এরপরে আবার যেটা হলো সেটা হলো 14 দিন। মেয়েদের মৃত্যু 7 দিনের গ্যাপে হচ্ছে, আর ছেলেদের মৃত্যু 14 দিন গ্যাপে হচ্ছে। তার মানে পরবর্তীতে আবার যদি কোনো কিছু আসে তাহলে আবারও 14তম দিনে হতে পারে। উনি চিন্তা করলেন, এইবার পাহারা বসাবো, দেখি কে আসে আমার বাড়িতে, কার এত বড় সাহস। উনি ওনার অন্য সন্তানদেরকে বললেন যে পাহারায় থাকতে হবে, কোনো ধরনের কোনো ভুল করা যাবে না। তো উনি এটাও বুঝেছিলেন যে যেহেতু বড় সন্তান থেকে শুরু হচ্ছে, প্রথমে বড় মেয়ে মারা গেল, তার ঠিক ইমিডিয়েট পরের মেয়ে মারা গেল, আবার বড় ছেলে মারা গেল, তার মানে এর পরে ওইভাবে সিরিয়ালি আসবে, তার ঠিক পরের ছেলে মারা যাবে। এইভাবে দুইজন করে, একবার মেয়ে একবার ছেলে, আবার মেয়ে আর একবার ছেলে, এইভাবে ধরবে আর কি। তো উনি তো চিন্তা করেছিলেন যে 14তম দিনে এরকমটা হবে। 14তম দিনে ওরা সবাই খুব অ্যালার্ট। এই বড় দাদা উনিও তো পাহারা দিচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন বাড়ির চারদিকে। আর ওই পাহারাতে এই যে জোয়ের যিনি দাদা, তিনিও ওই সময় তো ছোট ছিলেন খুব, উনিও কিন্তু পাহারায় ছিলেন হাতে একটা লাঠি নিয়ে। ওনার বয়স ছিল তখন 12-13 বছর এরকম আর কি। 12-13 বছর হলেও অত্যন্ত এলাকার লোক তো মোটামুটি বেশ শক্ত সমর্থক হয়ে গিয়েছেন আর কি বয়সের তুলনায়। তো উনি তো পাহারায় আছেন, এদিকে সবাই জেগে আছে যে কেউ কোনো ধরনের কোনো ঘুমানোর চিন্তাই করবে না, সবাই যে যার সাথে গল্প করছে, এরকম করে সবাই মোটামুটি কাজে ব্যস্ত। এর মধ্যে কি হয়েছে, এই যে যিনি জোয়ের দাদা, উনি তো ছোট মানুষ ওই সময়ের প্রেক্ষাপটে, ওনাকে আসলে গুরুত্ব পরিবারের সদস্যরা ওইভাবে দিচ্ছিলেন, সে ছোট মানুষ পাহারা দিচ্ছে শখে এরকম আর কি। তো ওনার ওই পাহারা দিতে একটা জায়গায় বসে ওনার কিছুটা
তন্দ্রাচ্ছন্ন ভাব আসে আর কি। তো হঠাৎ করে চি করে একটা শব্দ হয়। অনেক সময় মাইকে খুব চিকন আওয়াজ আসে না, মানুষের ওই মাইকের সাউন্ড বাড়ানো কমানোর সময় চি করে একটা শব্দ আসে বা চি করে একটা শব্দ আসে, ওই রকম একটা মস্তিষ্ক মানে ভেদ করে এরকম একটা শব্দ, মানে প্রচন্ড মাথা যন্ত্রণা হয় এরকম শব্দ, এরকম একটা চি করে শব্দ হলো। মনে হলো ওই যে পাশে থাকা বেশ ছোট ছোট ঘর, ওখানে তো অনেকগুলো ঘর আর কি, প্রত্যেকের জন্য ছোট ছোট রুম থাকে আর কি, মনে হলো একটা রুমের ওই দিক থেকে চি করে একটা শব্দ বের হয়ে চলে গেল। তো উনি তো ধর্মর করে উঠে বসেন, কি হলো এটা? আর যখনই শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর যে দিকটাতে শব্দ এসেছে উনি আবার ওইদিকে দৌড়ায় গেছেন। দৌড়ায় যাওয়ার পর ওই ঘরের ভিতরে ঢুকে দেখেন যে একটা, ওই ঘরে যিনি থাকতেন আর কি, তিনি হাত পা ছোটাছুটি করছেন আর তার ঘাটটা ঘোরানো। তো উনি আবার ডাক দিয়েছেন বড় দাদাকে। ডাক দেওয়ার পর, মানে বড় দাদা তো ওনার দাদা, মানে ওনার আসলে বাবা হয় আর কি, তো ওনার বাবাকে ডাক দিয়েছেন। তো উনি আস্তে আস্তে দেখে যে তার ছেলের বডি একদম শান্ত হয়ে গেছে, মানে মারা গেছেন। ওই সময় নড়াচড়া করছে, যেহেতু উনি সাথে সাথে গিয়েছিলেন আর কি, মানে জয়ের দাদা সাথে সাথে যাওয়ার পরে তো উনি নড়াচড়া দেখার পরে ততক্ষণে তো ওনার প্রাণবায়ু বেরিয়ে গেছে, তার ঘাটটাও ওইভাবে ঘোরানো ছিল। এরপরে যখন বড় দাদা জয়ের দাদাকে জিজ্ঞেস করলেন যে বাবা তুমি কি দেখেছো, তখন উনি বললেন আমি কিছু দেখি নাই, তবে আমি এরকম একটা শব্দ শুনেছি। জাস্ট খালি শব্দটাই খালি বলতে পেরেছেন যে এরকম একটা শব্দ শুনেছি, কিন্তু আমি কিছু দেখতে পারি নাই। এদিকে এত পাহারা দেওয়ার পরও যখন মারা গেল, তখন উনি চিন্তা করলেন যে কোনো মানুষের কাজ এটা না, এটা কোনো প্যারানর্মাল জিনিসের কাজ। এই যে বড় দাদা, ওনার আবার একজন বোন ছিলেন যিনি মানে বেশ দূরে থাকতেন। তো ওই সময় তো এরকম মোবাইল ফোন বা এরকম কোনো কিছু ছিল না, প্রত্যন্ত এলাকা। তো ওনার কাছে খবর পৌঁছানো হয় তিনি যেন দ্রুত এই বাড়িতে আসেন। তো খবর পৌঁছানোর সাথে সাথেই উনি যত দ্রুত সম্ভব এই বাড়িতে চলে আসেন। উনি কবিরাজি না জানলেও এই সংক্রান্ত বিষয়ে তার ধারণা ছিল। তার সাথে যখন এই বিষয়টা উনি শেয়ার করেন, শেয়ার করার পর তখন উনি বলেন যে ওনাদের এলাকায় একজন তান্ত্রিক আছে, খুবই দক্ষ একজন তান্ত্রিক, তার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে। ওখানে যাওয়া হয়, সেই তান্ত্রিকের সাথে কথা বলা হয়। ওই তান্ত্রিক সব শোনার পর উনি বলেন যে এই যে যেই কাজটি প্রতিনিয়ত ঘটে চলছে, এই কাজটি কিভাবে করা হয়েছে, কেন হচ্ছে, এই বিষয়ে কোনো তথ্য জানাটা তার জন্য খুব বেশি অসম্ভব না হলেও এই কাজটির সমাধান ওনার পক্ষে সম্ভব নাও হতে পারে। বরঞ্চ তিনি সমাধানের জন্য চেষ্টা চালালে এটা হতে পারে যে চেষ্টাটা ব্যর্থ হচ্ছে আর ওনার সন্তানরা একে একে মারা যাচ্ছে, সেই সাথে ওই পরিবারের সদস্যরাও একে একে শেষ হয়ে যাবেন। তিনি একটি সমাধান বের করে দেন। তিনি বলেন যে তার একজন ওস্তাদ রয়েছেন, তার কাছে যদি যাওয়া যায়, যার কাছ থেকে উনি এলেম শিক্ষা করেছেন, তাহলে তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। উনি এই ধরনের অনেক জটিল বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন। তবে এই ঘটনার সবচেয়ে অদ্ভুত জায়গা হচ্ছে, আমরা সাধারণত দেখি যে এক কবিরাজ আর এক কবিরাজের কাছে পাঠিয়ে দেয়, তিনি অনেক ভালো জানেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই তান্ত্রিকের যিনি ওস্তাদ, সে কোনো মানুষ না, সে একজন জিন। সে জাদুবিদ্যায় পারদর্শী, খুবই শক্তিশালী একটা জিন। তবে এই জিনটা ভালো জিন, সে কখনো কারো ক্ষতি করে না, উপকার করে। সে যে শুধু মানুষের উপকার করে তা না, অনেক শক্তিশালী জিনেরাও তার কাছে এসে বিভিন্ন বিষয়ের সমাধান নিয়ে যায়। আর এই জিনটা মানুষ এবং জিন উভয়কেই বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র শেখায়, যেগুলো শুধু ভালো কাজে ব্যবহার করা যাবে, এই জিনিসগুলো সে শেখায়। তবে তার সন্ধান পাওয়া বা তার কাছে থেকে কোনো এলেম অর্জন করাটা বেশ কঠিন একটি ব্যাপার। যারাই যতটুকু এলেম অর্জন করতে পারছে, মানুষ হোক জিন হোক,
তারাই অনেক বড় বড় ধরনের তান্ত্রিক কবিরাজ হয়েছে আর কি। তার মধ্যে এই ব্যক্তি একজন, যিনি সরাসরি তার কাছ থেকে এলেম অর্জন করছেন। তো উনি বলে দেন যে কোথায় গেলে তাকে পাওয়া যাবে। তো উনি বলে দেন যে এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা পাহাড়ি জায়গা রয়েছে। তো উনি লোকেশন বলে দেন এবং কাগজে একটা ম্যাপ এঁকে দিয়েছিলেন এবং কোন জায়গায় গিয়ে কি করতে হবে সেই বিষয়ে বলে দিয়েছিলেন। তো উনি বলে দিয়েছিলেন যে সম্পূর্ণ উপোস অবস্থায় যেতে হবে, শুধু পানি খাওয়া যাবে, এছাড়া কোনো ফল মূল, কোনো শক্ত কোনো খাবার খাওয়া যাবে না। তো 50 কিলোমিটার পথ উনি যাবেন, পাহাড়ি রাস্তা, তারপর আবার এই জায়গা যাওয়ার পর উনি কি আসলে বেঁচে থাকতে পারবেন এত ক্ষুধার্ত অবস্থায়? এবং এখানে একটা কথা আছে, যার সমস্যা শুধু তাকেই যেতে হবে, অন্য লোক গেলে হবে না। এই কারণে ওই তান্ত্রিকও যেতে পারছেন না, কারণ যার সমস্যা তার যেতে হবে। তান্ত্রিক গেলে অনেক সহজেই তার সাক্ষাৎ পাওয়া যেত, কিন্তু উনি তো যেতে পারছেন না, যেহেতু সমস্যাটা তার না। তখন এই বড় দাদা উনি নিজেই যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তার সন্তানদেরকে তো বাঁচাতে হবে। এই জন্য উনি বাড়ি থেকে রওনা দিয়েছেন। ওই যে ম্যাপিংটা করে দেওয়া হয়েছিল একটা কাগজের উপরে বা এই টাইপের কোনো কিছু জিনিসের উপরে, সেই অনুযায়ী উনি রওনা দিয়েছেন। এই 50 কিলোমিটার যেতে ওনার কয়েকটা দিন লেগে যায়। উনি শুধু পানি খেয়েছিলেন। যাওয়ার পথে কিন্তু অনেক লোকালয় পড়েছিল, সেখান থেকে উনি খাবার খেতে পারতেন, কিন্তু উনি খাবার খান নাই। উনি এই ক্ষুধার্ত অবস্থায় সেই ম্যাপ অনুযায়ী নির্দিষ্ট জায়গায় চলে যান। সেই ম্যাপ অনুযায়ী উনি এমন একটা জায়গায় যান যেখানে আশেপাশে কোনো জনবসতি নাই, বেশ কয়েকটা পাহাড় রয়েছে এবং মোটামুটি মাঝারি সাইজের একটা পাহাড়ের একটা জায়গায় মনে হচ্ছে একটা গুহার মতো, আর ওই জায়গাটাতে মনে হচ্ছে একটা দরজার মতো কিছু একটা আছে আর কি। তো ওখানে উনি গিয়েছেন, কিন্তু ওই জায়গাটাতে আসার পর কি করতে হবে সেই বিষয়ে কিন্তু ওই ম্যাপে লেখা ছিল। ওই তান্ত্রিক বলে দিয়েছিল এইখানে আসার পর কোনোভাবেই ধৈর্য হারা হওয়া যাবে না এবং ওই গুহার দরজায়ও নক করা যাবে না, ভেতরেও ঢোকার চেষ্টা করা যাবে না, ওখানেই বসে থাকতে হবে, যত কষ্টই হোক ওখানেই বসে থাকতে হবে। তো উনি একবার চিন্তা করেছিলেন ঢুকেই যাই, কারণ ওনার ক্ষুধা এত পর্যায়ে চলে গিয়েছিল যে শুধু পানি খেয়ে এটার হচ্ছিল না। আর পানি তো শেষ হয়ে যাওয়ার আসলে প্রশ্ন আসে না, কারণ বিভিন্ন জায়গায় ঝর্ণা ছিল, সেখান থেকে পানি ভরেছেন। ওর পাশেও একটা ঝর্ণা ছিল, সেখান থেকে উনি পানি খেয়েছেন। কিন্তু শুধু পানি খেয়ে কয়দিন থাকা যায়? এরপরেও কিন্তু উনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, কিন্তু না, কোনো সমস্যার সমাধান তো দূরের কথা, ওখানে উনি একটা পাখিও দেখেন না। 4র্থ দিন পার হয়ে যাওয়ার পর সন্ধ্যার পর হঠাৎ করে ওই গুহার কাছে যে দরজা ছিল মনে হচ্ছে ক্যাচ 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 শব্দে দরজাটা খুলে গেল এবং ওর ভেতর থেকে আলখেল্লা পর একটা বামন আকৃতির লোক বেরিয়ে এলো, যার মুখের উপরে কাপড় দেওয়া ছিল, চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলেন না, তবে সেটা বামন এবং চেহারাটা জীর্ণ শীর্ণ, মানে চিকন কিন্তু বামন আকৃতির। সে এসে ওই থাই ভাষায় বলে যে তোমার ভিতরে যাওয়ার ডাক এসেছে, চলো, তোমাকে যেতে হবে আমার সাথে, এই জন্যই তো তুমি আসছিলা আমার সাথে। তখন উনি আর কথা না বাড়িয়ে, সে কে এই ধরনের কোনো প্রশ্ন না করে, উনি জানতেন যে ভেতর থেকে এরকম একটা যাওয়ার অনুমতি আসবে। তো উনি খুশি হন, উনি ওই জিনিসটার পিছু পিছু হাঁটা শুরু করেন। তো যখন উনি ওই গুহার মধ্যে ঢুকেছেন, আবার ওই দরজাটা ক্যাচ 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 শব্দে লেগে যায়। তো উনি ঢোকার পর হঠাৎ করে সামনে দেখে ভয়ঙ্কর 2টো চোখ জলজল করছে এবং চোখ পিটপিট করছে। এটা দেখে তো উনি প্রচন্ড ভয় পেয়েছেন, কারণ ভিতরে অন্ধকার। তখন কি হয় যে ওই যে অবয়বটা, ওই অবয়বটা একটা মশালের মতো কিছু একটা জ্বালিয়ে সে তার হাতে নেয়। যখন ওই মশাল জ্বালিয়েছে, দেখেন সামনের চোখটোক ওরকম কিছু নাই, হয়তোবা ওই দরজার পাহারাদার ছিল, ওই অবয়বটাকে দেখে সেও দরজা ছেড়ে দিয়েছে। তখন ওই অবয়বটা ওই থাই ভাষায় বলে, যা হয়েছে সব তো থাই ভাষা, আমরা তো বাংলায় বলছি আর কি, বলে যে তুমি চোখ বন্ধ করো, আমি যখন বলবো চোখ খুলবা তখন তুমি খুলবা। তো উনি চোখ বন্ধ করেন, অল্প সময় পরে যে চোখ খোলো। তো চোখ যখন খুলেছে তখন দেখে যে সে আসলে একটা অন্য জায়গায় রয়েছে, মানে সুজলা সুফলা
প্রচুর গাছ, ঘাস, ফলের গাছ রয়েছে, এরকম একটা জায়গায় রয়েছে। এরপর ওই অবয়বটা তাকে সাথে নিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করে, একটা ঘর দেখতে পায়। তো ওই অবয়বটা বলে যে আমার ওর ভেতরে ঢোকার আপাতত অনুমতি নাই, তুমি ওই ঘরের কাছে যাবা, বাইরে থেকে তুমি ওই ঘরে প্রবেশের অনুমতি চাইবা, যদি অনুমতি পাও তবেই শুধু ঘরে ঢুকবা, না হলে কিন্তু ওখানে ঠায় দাঁড়ায় থাকবা যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি না পাবা। তো উনি যান, যাওয়ার পর ওই ঘরের সামনে উনি দাঁড়ান। তো দরজার বাইরে থেকে উনি ওনার ভাষায় আর কি বলেন যে আমি কি ভেতরে আসতে পারি? তখন ভেতর থেকে গম্ভীর একটা কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ ভেতরে আসো। ভেতরে আসো না আসেন, আপনি করে কথা বলেছেন আর কি। তো উনি ভিতরে যান। ভিতরে যাওয়ার পর দেখেন ওই ঘরটায় কোনো দরজা নাই, দরজা নাই বলতে না, জানালা নাই। আর ঘরটার মধ্যে আলো আছে, তবে আলো আধারির একটা মিশ্রণ রয়েছে, একদম অন্ধকার না আবার খুব আলোকিতও না, ঘরের মধ্যে ডিম লাইট জ্বালিয়ে রাখলে যেরকম আলো থাকে না ওই রকম আর কি। তো যাওয়ার পর উনি দেখতে পান একটা টুলের মতো জায়গা রয়েছে, ওই টুলের মতো জায়গার উপর একটা অবয়ব বসা রয়েছে, বড় আলখেল্লা টাইপের কোনো কিছু একটা পরা, মাথাটা কিছু একটা দিয়ে ঢেকে রাখা, চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না, আর আকৃতি স্বাভাবিক মানুষের মতোই। তো ওই অবয়বটা বলে যে এত দূর থেকে কষ্ট করে এসেছেন, আপনি বসেন। একটা বসার জায়গা ছিল, এখানে উনি বসেন আর কি। বসার পর ওই অবয়বটা বলে আপনি অনেকটা পথ এসেছেন, আপনি ক্ষুধার্ত, এই নিন খান। তো উনি কি করে যে ওই অবয়বটা হাতে একটা প্লেট নেয়, প্লেটের উপর বিভিন্ন ধরনের ফল রাখা ছিল, ওই প্লেটটা ওনার দিকে এগিয়ে দেয়। এখন উনি তো প্রচন্ড ক্ষুধার্ত, উনি আসলে ওই খাওয়া উচিত হবে কি হবে না এই বিষয় আসলে ওনার মাথায় ছিল না। উনি নেয়ার পর গোগ্রাসে খাওয়া শুরু করেন, অনেকক্ষণ ধরে খান, ওনার পেটও ভরে যায়। এরপর প্লেটটা একটা পাশে রেখে দেন। এরপর ওই অবয়বটা বলে যে আচ্ছা আপনি কেন এসেছেন সেটা আমাকে বলেন। আর আমি এতটুকু বুঝতে পেরেছি যে আপনি যে এই জায়গায় এসেছেন, এই জায়গার ঠিকানা আমার ছাত্ররা ছাড়া কারো দেওয়ার কথা না। নিশ্চয়ই আপনি আমারই এক ছাত্রের কাছ থেকে ঠিকানা পেয়েছেন। যেহেতু এখানে আসছেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। যদি আপনার ভাগ্যে আমার দ্বারা উপকার লেখা থাকে তাহলে হবে, আর না হলে আমার কিছু করণীয় থাকবে না। বলেন আপনার কি সমস্যা। এরপর সব ঘটনা উনি খুলে বলেন যে এই এই ব্যাপার আমার সাথে বা আমার পরিবারের সাথে এরকম ঘটনা হচ্ছে। তখন ওই অবয়বটা বলে যে ঠিক আছে, আপনি এখন চোখ বন্ধ করেন, আমি না বলা পর্যন্ত আপনি চোখ খুলবেন না। এরপর এই বড় দাদা উনি চোখ বন্ধ করেন। কতক্ষণ যে চোখ বন্ধ করেছিলেন তা উনি বলতে পারেন না, তবে ওনার ধারণা উনি প্রায় 2 ঘন্টা চোখ বন্ধ করেছিলেন। এরপর হঠাৎ করে আওয়াজ আসে, আপনি চোখ খোলেন। তো চোখ উনি খোলেন, অনেকক্ষণ পর চোখ খুলছেন। তো প্রথমে এমনিতে তো অন্ধকার ঘর, তারপর আরো অন্ধকার লাগছে, আস্তে 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 পরিবেশটা একটু আবার চোখের জন্য সহনীয় হয়। এরপর দেখতে পান আবার ওই জায়গায় ওই যে সেই অবয়বটা বসা। তখন ওই অবয়বটা কথা বলা শুরু করে যে আসলে কেন এমনটা হচ্ছে। তখন ওই অবয়বটা বলে আপনি ভালো মাছ ধরতে জানেন, আর এটাই আপনার জন্য সবচেয়ে বড় একটা বিপদের কারণ হয়েছে। আপনার আশেপাশে থাকা বেশ কিছু জেলেরা আপনার উপর কালো জাদু করেছে। এই কালো জাদুটা এতটা ভয়ঙ্কর যেটা শুনলে আটকে উঠবে যে কেউ। এই কালো জাদু করার জন্য 18টা ভেড়া বলি দিয়েছে বিভিন্ন সময়ে, বিশেষ করে শুক্লপক্ষের 7ম এবং 8ম তিথিতে, যখন চাঁদ থাকে অর্ধেক। আর এই ভেড়ার শিংয়ের কিছু কিছু অংশ নিয়ে একটা বিশেষ প্রক্রিয়ায় একটা জিনিস তৈরি করা হয়েছে। এরপর এই জেলেরা একজন তান্ত্রিকের মাধ্যম দিয়ে একটা জীবন্ত হাঙর ধরে, এবং এই হাঙরের পেটের মধ্যে ওই 18টা ভেড়ার শিংয়ের বিভিন্ন অংশ দিয়ে তৈরি এই কালো জাদুর উপকরণটা এই হাঙরের মধ্যে ঢুকিয়ে আবার সমুদ্রে ছেড়ে দেয়। এই হাঙরটা এখন কোথা থেকে কোথায় গেছে এটা বলা সম্ভব নয়, তবে একটা বিশেষ প্রক্রিয়ায় এই জাদু থেকে
আপনাদেরকে বের করে আনা সম্ভব। কিন্তু মনে রাখবেন, আমরা জিনেরা কিন্তু সবকিছু পারি না। সবকিছু শুধু সৃষ্টিকর্তার ইশারাতেই হয়। আমরা আপনার কাছে গিয়ে অনেক উপকার করে দিতেও পারবো না, তবে যা করার আপনাকেই করতে হবে। সৃষ্টিকর্তা যদি সহায় হন, আপনি এবং আপনার পরিবার এই অবস্থা থেকে মুক্তি লাভ করবেন, আর তা না হলে পৃথিবীর কেউ আপনাদেরকে সহযোগিতা করতে পারবে না। তখন উনি বলেন যে মানে এই যে বড় দাদা, উনি বলেন যে বলেন আমাকে কি করতে হবে। তখন ওই যে যিনি বসেছিলেন উনি কিছু বিষয় বলে দেন যে এইভাবে এইভাবে করতে হবে, এবং আবার ওনাকে আসতে হবে একই পদ্ধতিতে তাকে আসতে হবে, এবং আসার পর আরেকটা কাজ আছে সেটা করতে হবে। এখন কি কি করতে হবে এটা প্রিয় লিসেনার্স আমি ঘটনার বিভিন্ন জায়গায় বলে দিব আর কি। তো উনি ওখান থেকে একটা বিশেষ জিনিস নিয়ে চলে আসেন, সেটা হলো ওই জিনটা নিজ হাতে তাকে একটা জিনিস দেয়। এটা একটা বিশেষ খাবার। এই খাবারটা টোপ হিসাবে ব্যবহার করতে হবে। তো উনি তো বাড়িতে চলে আসছেন। বাড়িতে চলে আসার আগে ওই জিনটা বলেছিল যে আপনি তো বাড়িতে যাচ্ছেন, আপনি বাড়িতে যাওয়ার সাথে সাথেই আরো একটি দুঃসংবাদ শুনবেন, তবে ভেঙে পড়বেন না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন। তো তার কাছ থেকে সান্ত্বনা নিয়ে চলে আসেন, এবং মনে মনে উনি ধরে নিয়েছিলেন কি ধরনের দুঃসংবাদ উনি শুনবেন। নিশ্চয়ই তার আরো কোনো সন্তানের মৃত্যুর খবর শুনবেন। সত্যি তাই। উনি বাড়িতে ফেরত আসার পর দেখেন ওই যে তার বোন, যাকে উনি ডেকে নিয়ে আসছিলেন, যেই বোনের মাধ্যম দিয়ে একজন তান্ত্রিকের খবর পান, সেই তান্ত্রিক থেকে আবার ওই জায়গাতে গিয়েছিলেন আর কি। সেই বোন বাড়িতে আছে, এবং বাড়িতে তার আরেকজন মেয়ের মৃতদেহ সামনে নিয়ে তারা বিলাপ করছে, এবং জানা যায় যে একই পদ্ধতিতে সেই মেয়েটাকে হত্যা করা হয়েছে। প্রিয় লিসেনার্স, এখানে ঘটনার একটা জায়গা আবার একটু বলে দেই। যখন ওই জিন তান্ত্রিকের কাছে পাঠিয়েছেন, তখন কিন্তু বলে দিয়েছেন প্রতিমধ্যে কিন্তু আপনার সমস্যা হতে পারে, কারণ কেউ যদি ওই জিনের কাছে পৌঁছে যায়, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তার সমস্যার সমাধান হয়ে গেছে। এই জন্য অনেক সময় প্রতিমধ্যে বিভিন্ন ধরনের বিপদ ঘটে। যেই জিনেরা ক্ষতি করছে তারা প্রতিমধ্যে আক্রমণ করার চেষ্টা করে। এই জন্য উনি কিছু জিনিস শিখিয়ে দিয়েছিলেন। তবে ওনার একটা বিষয় মনে আছে শুধু, যে উনি যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন, সন্ধ্যার দিকে হঠাৎ করে বড় আকৃতি একটা বাদুরের মতো কিছু একটা উনি দেখেছিলেন। তো উনি যখন ওই তান্ত্রিকের শিখিয়ে দেওয়া কিছু জিনিস পড়েছিলেন, তখন নাকি ওই বাদুরের মতো জিনিসটা উড়ে চলে যায় এবং চি করে একটা শব্দ করে। এই শব্দটা শোনার পর ওনার মনে হয়েছিল যে আমার ছেলে এইরকম একটা শব্দের কথা বলেছিল, তাহলে তো এটাই সেই জিনিস যে আমার সন্তানদেরকে হত্যা করছে। এটাও কিন্তু ওই তান্ত্রিককে বলেছিলেন আর কি, মানে জিন তান্ত্রিককে বলেছেন। তো উনি তো বাড়িতে ফেরত আসছেন। ফেরত আসার পর আরো একটা জিনিস শোনে, সেটা হলো ওই যে তার বোন বলছে যে আমি এই মেয়েটার সাথে রাত্রেবেলা শুয়েছিলাম, কারণ আমার ধারণা ছিল যে এর পরের সিরিয়াল হয়তো বা এই মেয়েরই হতে যাচ্ছে। রাতের বেলা হঠাৎ করে আমি চি করে একটা শব্দ শুনি, এরপরে দেখি এই মেয়েটা মরে পড়ে আছে আমার পাশে। আমি শব্দ ছাড়া আর কোনো কিছু শুনতে পাই নাই। তখন এই যে বড় দাদা, উনিও কিন্তু চিন্তা করেছিলেন যে আসলেই তো তাই, এরকম শব্দ তো আমিও শুনেছিলাম, আবার এও শুনলো, আসলে তো এই জিনিসটাই আমার সন্তানদেরকে হত্যা করছে। এখন আর দেরি করার সময় নাই। কিন্তু ব্যাপারটা হলো যে ওই যে যিনি জিন তান্ত্রিক, তিনি কিন্তু একটা বিষয় বলে দিয়েছিলেন যে শুক্লপক্ষের সপ্তমী এবং অষ্টমী তিথি যখন চাঁদ অর্ধেক থাকে, তখন মূলত কাজ শুরু করতে হবে। এছাড়া কাজ শুরু করা যাবে না, কাজ শুরু করলেও কাজ হবে না। এখন ওই সময়ের অপেক্ষায় থাকতে হবে। বাকি দিনগুলোতে ওই সময়ের অপেক্ষায় উনি থাকলেন। এরপর মূলত কাজ শুরু হবে। ওইখানে তাকে অনেক ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। আবার যখন শুক্লপক্ষের নির্দিষ্ট তিথিতে চাঁদ একদম ফুল অর্ধেক দেখা যায়, ওই সন্ধ্যায় মূলত উনি কাজ করেন। উনি কি করেছেন, দুটি ভেড়া জবাই করেছেন। জবাই করার পর
ওই ভেড়ার শিংগুলো উনি কি করেছেন, আলাদা করেছেন। ওই শিং দিয়ে উনি একটা মালা তৈরি করেছেন, সেই মালা উনি গলায় পরেছেন। এরপর উনি ওই ভেড়ার যে লোমগুলো এগুলো আলাদা করেছেন, আলাদা করে একটা কাপড়ের মধ্যে রেখেছেন, একটা পুটুলি তৈরি করছেন আর কি, ওইটা উনি বাসায় রেখেছেন। এরপর ওই যেই একটা বিশেষ খাবার দেয়া হয়েছিল, যেই খাবারটা টোপ হিসাবে ব্যবহার করতে বলা হয়েছে, ওই খাবারটা নিয়ে উনি যেখানে মাছ ধরতে যেতেন সেইখানে চলে যান। সেইখানে যাওয়ার পর তাকে বলা হয়েছিল যে আপনি একটা বড়শিতে এই খাবার গেথে পানিতে ফেলবেন। পানিতে ফেলার পর ভয়ঙ্কর আকৃতির একটা কুমির এই টোপ গিলবে, তবে আপনি ভয় পাবেন না। এই কুমিরটা আপনার উপর আক্রমণ করবে না, আপনাকে আহামরি ভয়ও দেখাবে না। এই কুমিরটা এই টোপ খাওয়ার পর আপনি ডাঙার দিকে চলে আসবেন, কুমিরটা আপনার সাথে সাথে চলে আসবে। ডাঙার দিকে আসার পর আপনি নৌকা থেকে নেমে ডাঙায় থাকবেন এবং ওই বড়শি টানতে টানতে বেশ অনেকটা সামনে নিয়ে যাবেন। সামনে নিয়ে যাওয়ার পর যেই জায়গাটাতে মূলত এমন একটা জায়গা রয়েছে যেখানে এসে ওই জলাশয়টা অন্যদিকে মোড় নিয়েছে, ওইখানে নিয়ে আসবেন ওইটাকে। এবং সত্যি তাই, উনি নৌকায় উঠে যেই জায়গাতে আসলে উনি সবসময় মাছ ধরতেন, যেখানে অনেকে যায় না, উনি সেখানে গিয়েছেন। সেখানে এরকম একটা টোপ ফেলেছেন বড়শি থেকে। অল্প সময়ের মধ্যেই ওই বড়শিতে উনি টান অনুভব করেন। যখনই উনি বড়শি ধরে টান দিয়েছেন তখনই দেখেন যে পানির উপরে ভেসে উঠেছে ভয়ঙ্কর আকৃতির একটা কুমির। এত বড় কুমির উনি জীবনে কখনো দেখেনি, মানে ডাইনোসরের মতো একটা কুমির ভেসে উঠেছে আর কি। এই কুমিরের পিঠের উপরে পাহাড় যেমন উঁচু উঁচু হয় চোখা চোখা, ওই রকম চোখা চোখা বিভিন্ন খাঁজ কাটা জিনিস, সেগুলো আবার নীল হয়ে আছে এবং মনে হচ্ছে এই নীলাভ খাঁজ কাটাগুলো জ্বলছে লাইটের মতো। ভয়ঙ্কর সে কুমির, কিন্তু কুমিরটা তাকে আক্রমণ করছে না, বেশ শান্ত বলে মনে হচ্ছে। উনি তখন দ্রুত সাহস রেখে নৌকাটা আবার ডাঙার দিকে নিয়ে যেতে শুরু করেন। আর কুমিরটাও কিন্তু আসছে, আস্তে আস্তে সাঁতার কেটে, লেজ দিয়ে সাঁতার কেটে আস্তে 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 তার সাথে সাথে আসছে, কোনো মানে ছোটাছুটি করছে না। তো উনি নৌকাটা তীরে ভিড়িয়ে রেখে, বড়শিটা কিন্তু ছাড়া যাবে না হাত থেকে, এটাও বলে দেওয়া হয়েছিল। তো উনি বড়শি হাতে নিয়ে আস্তে 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 ডাঙা দিয়ে আগাচ্ছেন, আর ওই কুমিরটা পানি দিয়ে সাঁতার কেটে কেটে তার বরাবর আগাচ্ছে। আগাতে আগাতে একটা জায়গায় এসে ওই জলাশয়টা এক সাইডে মোড় নিয়েছে। ঠিক ওই জায়গায় আসার পর আর একটা ঘটনা ঘটবে, এটাও কিন্তু বলে দিয়েছিল ওই জায়গায় আসার পর আরো একটা ছোট কুমির আসবে। এই কুমিরটা আসার পর বড় কুমিরটা ওই ছোট কুমিরটাকে গোগ্রাসে গিলে ফেলবে, আর গোগ্রাসে গেলার পরই ওই বড় কুমিরটা একটা কবুতরে রূপ নেবে, আর ওই কবুতরটাকে ধরে ফেলতে হবে। সত্যি তাই, যখন ওই জায়গাতে আসা হয়, আসার পর ছোট্ট আর একটা কুমির, মানে ছোট্ট আর একটা কুমির বলতে কি, যে বিশাল আকৃতির যে কুমিরটা আসছে সেই তুলনায় স্বাভাবিক আকৃতির কুমিরটা তো আসলে ছোটই বলা হবে। তো ওরকম একটা কুমির আসে। তো কুমিরটা যখনই এসেছে তখন ওই বড় কুমিরটা, সে তো ওই যে টোপ গিলেছেই, ওই অবস্থাতেই একবারে হামলা করে ওই ছোট কুমিরটাকে খেয়ে ফেলে, এবং খেয়ে ফেলার সাথে সাথে ওই বড় কুমিরটা একটা সাদা কবুতরের রূপ লাভ করে, খুবই মায়াবী একটা কবুতর। যখনই রূপ লাভ করে তখনই ওই কবুতরটাকে খপ করে ধরে ফেলেছে এই বড় দাদা। যখন ধরে ফেলেছেন তখন কিন্তু ওই যে ওই কুমিরের মুখের মধ্যে তো ওই যে বড়শির যে সুতা এগুলো তো ছিল, বড়শি ছিল, কিন্তু এখন সেটা নাই, বড়শি থেকে ওটা মুক্ত হয়ে গেছে। যখন ওটাকে ধরেছে তখন দেখে ওই কবুতরটা এমন মায়াবী দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে, তখন তার কাছে মনে হয়েছিল যে এটা ছেড়ে দেই, কিন্তু ওই যে জিন তান্ত্রিক বলে দিয়েছিল, তুমি যদি একবার এটা ছাড়ো তাহলে তুমি ওই জায়গায় মারা যাবে, তোমার পরিবারের কেউ বাঁচবে না, সাথে সাথে ওই দিনই মারা যাবে। তো উনি ছাড়তে ছাড়তে গিয়েও ছাড়ে নাই, ওটাকে উনি ধরে রেখেছেন। উনি দ্রুত বাড়িতে চলে আসেন। আসার পর বলা ছিল ওই যে ভেড়ার লোমগুলো যে পুটলির মধ্যে রাখা হয়েছে, ওই পুটলির মধ্যে ওই কবুতরটা রেখে ভালো করে উপরে গিট দিয়ে আটকে ফেলতে হবে। এরপর
ওই যে দুটো ভেড়া জবাই করা হয়েছে, ওই ভেড়ার শরীরের কিছু কিছু অংশ নিয়ে দ্রুত আবার ওই যে 50 কিলোমিটারের মতো দূরে যে জায়গাটা, এই জিনতান্ত্রিকের যেখানে আবাসস্থল, ওইখানে যেতে হবে। তো উনি সাথে সাথে রওনা করেছেন সেখানে। তো এবার আর উপোস হওয়ার কোনো শর্ত ছিল না যে উপোস থাকতে হবে। উনি টুকটাক খাবার নিয়ে গিয়েছিলেন, দ্রুত উনি পৌঁছেছেন আল্লাহর অশেষ রহমতে আর কি। এই কারণে বলছি যে যে ভয়ঙ্কর প্রক্রিয়াটা উনি মানে ফেস করেছেন, সত্যি এটা খুবই সাহসের একটি ব্যাপার। তো উনি সেখানে পৌঁছে যান। তবে উনি যখন পৌঁছেছেন তখন দিনের বেলা, দুপুরের দিকে উনি পৌঁছেছেন। আগের বার তো 4 দিন অপেক্ষা করতে হয়েছে, কিন্তু এবার সন্ধ্যার পরপরই আবার সেই বামন অবয়বটা বেরিয়ে আসে। এই বেরিয়ে এসে বলে যে দ্রুত চলো, তোমার যাওয়ার অনুমতি হয়েছে। তো এবার কিন্তু ওই যে ঢোকার পর অনেক অন্ধকার, বিষয় এরকম না, ঢোকার পরেই দেখছে যে সামনে একটা ঘর দেখা যাচ্ছে। ওরকম মানে সুজলা সুফলা ওরকম কিছু না, মানে মনে হচ্ছে বিশাল একটা অন্ধকার গুহার মধ্যে উনি চলে আসছেন, সেখানে একটা ঘর। আর দরজাটাও খোলা, দেখাই যাচ্ছে যে ওইখানে ওই যে সেই জিনতান্ত্রিক বসে আছেন। তো সরাসরি তার কাছে গেছে, মানে অনুমতি আছে, সরাসরি যেতে হবে। তো যাওয়ার পর ওই জিনতান্ত্রিক বলছে যে ওই কবুতরটার যে পুটলি ওটা আমার হাতে দাও। তো তার হাতে দেয়, উনি নিজেই পুটলিটা খোলেন। খোলার পর উনি নিজের হাতে ওই কবুতরটাকে ধরেন। কবুতরটাকে ধরার পর তখন ওই কবুতরটা আবার মায়াবী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তখন ওই জিনতান্ত্রিক বলছে, তোমার মনে অনেক প্রশ্ন যে এই কবুতরটা আসলে কি, তাই না? শোনো আমি বলছি। মূলত ওই হাঙরের উপর ব্ল্যাক ম্যাজিক করার পর এই ব্ল্যাক ম্যাজিককে বাস্তবায়ন করার জন্য যেই ভয়ঙ্কর পিশাচ জিনটা কাজ শুরু করে, এইটাই হচ্ছে সেই জিন। আর এই যে তোমার সন্তানদেরকে যে হত্যা করছিল, মূলত এই একটা জিনকে পাঠায়, একটা জিনকে পাঠায় তোমার সন্তানকে হত্যা করার জন্য। আর তোমার সন্তানকে হত্যা করার পরপরই যখন ওই জিনটাও তার কাছে ফেরত আসে, ও সাথে সাথে ওই জিনটাকেও মেরে ফেলে। এর পিছনে কারণ রয়েছে। কারণ হলো ওই জিনটাকে মেরে ফেলার সাথে সাথে তারও শক্তি বাড়ে। এইভাবে তোমার যতগুলো সন্তান নিহত হয়েছে এবং যে জিনগুলো হত্যা করেছে সবগুলোকে ওই মেরে ফেলেছে। আর ওই যে ছোট কুমিরটা, ওই ছোট কুমিরটা হচ্ছে যে পরবর্তীতে যেই জিনগুলোকে সে পাঠাবে, এই জিনগুলো মূলত একটা ছোট কুমিরের ভেতরে তার সামনে আসে। আর এ তো সবচাইতে শক্তিশালী। এই জিনগুলো কখনোই তার সমান আকৃতিতে ওর সামনে আসতে পারবে না। আর এটা এমন একটা বিশেষ পদ্ধতিতে করা হয়েছে যে এই জিনগুলোকে যখন ও তার রূপেই, সে যেই রূপে এসেছে কুমিরের রূপে, কিন্তু ছোট আকৃতিতে আসবে, তো যখন এরকম সামনে আসবে এই পদ্ধতিতে, আমার দেয়া এই আহার খাওয়ার পর, বরফটা খাওয়ার পর অন্যটা যখন আসবে, ও তখন অন্যগুলোকে খেয়ে ফেলতে বাধ্য হবে। তো আমি মূলত যেই জিনগুলোকে পরবর্তীতে পাঠাবে সেই জিনগুলোকে ওকে দিয়েই হত্যা করেছি, ওকে দিয়েই খাইয়ে ফেলেছি। আর ওকে কবুতর বানিয়ে ফেলেছি। এখন ও আর ওর রূপ চেঞ্জ করতে পারবে না, এরকম বলছে আর কি। তখন ওই যে যিনি বড় দাদা, উনি বলছেন যে আচ্ছা এই কবুতরটা দিয়ে আপনি কি করবেন? তখন কি করে, প্রথমবারের মতো ওই জিনটা তিনি তার যে আসন ওখান থেকে নেমে আসেন এবং দাঁড়িয়ে যান। তখন এই বড় দাদা দেখেন যে এইটার অবয়ব যখন বসেছিল তখন তো স্বাভাবিক মানুষের মতো লাগছে, কিন্তু এখন মনে হচ্ছে যে এটা লম্বা প্রায় 30 ফুটের মতো। এই 30 ফুট লম্বা একটা অবয়ব মনে হচ্ছে। তখন এই জিনিসটা কি করে, ওখান থেকে নেমে তার পাশেই থাকা একটা কালো পর্দার মতো আছে, এই পর্দাটা সরিয়ে দেয়। যখনই সরিয়ে দিয়েছে তখনই দেখা যায় যে ওইটার ভিতরে অসংখ্য ছোট 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 ঘরের মতো, ছোট ছোট কক্ষের মতো, খাঁচার মতো রয়েছে। সেখানে এই রকম সাদা আকৃতির কবুতর অসংখ্য রয়েছে। তখন ওই জিনটা বলছে, তুমি এই যে দেখছো কবুতরগুলো, এই কবুতরগুলো কিন্তু স্বাভাবিক কোনো কবুতর না, এগুলো খুবই ভয়ঙ্কর কালো জাদুতে পারদর্শী, যারা মানুষ এবং জিন উভয়ের ক্ষতি করে।
এরা হচ্ছে সেই কবুতর। বিভিন্ন সময়ে আমি এদেরকে বন্দি করিয়ে এখানে আটকে রেখেছি। আমি এদের সবাইকে হত্যা করতে পারি না, কিন্তু বন্দি করে রাখতে পারি। আবার নিজে গিয়েও আমি এদের সাথে যুদ্ধ করতে পারি না, কারণ আমি হচ্ছি বিদ্যা চর্চা করি, এলেম চর্চা করি। আর এই এলেমের মাধ্যম দিয়ে আমি সবার উপকার করার চেষ্টা করি, মানুষ এবং জিন উভয়েরই। যেহেতু আমি নিজে যেতে পারি না, আমার অনুগত কাউকে পাঠাতে পারি না, তারাও বিদ্যা চর্চা করে। এই জন্যই আমি মানুষদেরকে দিয়েই কাজগুলো করাই। যারা সাহসী তারা কাজটা করতে পারে, আমার কাছে এনে দিলে আমি এদেরকে বন্দি করে রাখি। তখন এই যে বড় দাদা, উনি বলেন যে তাহলে ও তো বন্দি হয়ে গেছে, আমরা কি বিপদ থেকে মুক্তি পাবো? তখন ওই জিনটা বলে যে তুমি বাড়িতে গিয়ে দেখবা তোমার একটা সন্তান, মানে ছোট সন্তান বাদে সব সন্তান মারা গেছে। তাহলে তোমার একটা সন্তানই শুধু থাকবে, তোমার অন্য সন্তানগুলোও এর প্রভাবে মারা যাবে। তবে তোমার ছোট সন্তান সৃষ্টিকর্তার ইচ্ছায় জীবিত থাকবে, আর এই তোমার বংশ রক্ষা করবে। দেরি হলে হয়তোবা তোমার এই ছোট সন্তানও বাঁচত না। যেহেতু তুমি এই কাজটি করতে পেরেছ, সৃষ্টিকর্তার ইচ্ছায় তোমার ছোট সন্তানটি বেঁচে যাবে। এটা ওই জিনটা বলে দেয় আর কি। এবং এটাও বলে দেয় যে তোমার যেই সন্তানগুলো মারা গিয়েছিল, প্রত্যেকের নিচের ঠোঁটের নিচে থুতনির উপরে একটা চিহ্ন দেখেছিলে, সাপের মতো আঁকা বাঁকা। এটা কিন্তু এই যে জিনটা সাদা কবুতর রূপী, ওর একটা চিহ্ন। তোমার এই ছোট সন্তান, একটা সময় এই ছোট সন্তানের থুতনির এখানেও এরকম চিহ্ন দেখা দেবে। এবং ওর থেকে যত সন্তানাদি হবে, ছেলে মেয়ে, প্রত্যেকেরই এরকম একটা চিহ্ন থাকবে। হুবহু এরকম না হলেও কাছাকাছি চিহ্ন থাকবে। এবং যতদিন ওরা জীবিত থাকবে ততদিন এই চিহ্ন বহন করতে হবে। এটাই এই কালো জাদুর একটা ভয়ঙ্কর প্রভাব। তো তখন উনি এটা শোনেন, শোনার পর খুব মনক্ষুণ্ণ হন, মনে কষ্ট পান এই কারণে যে উনি ওনার আরো কিছু সন্তানদেরকে বাঁচাতে পারবেন না। ওখান থেকে বিদায় নেওয়ার আগে ওই জিনটা বলে দেয় যে তুমি আর কখনো আমার এখানে আসতে পারবে না, তোমার আর এখানে আসার অনুমতি নাই, তুমি এখানে আসার চেষ্টা করো না, আশা করি তোমার এখানে আর আসার প্রয়োজনও হবে না। তো তাকে বিদায় দিয়ে দেন। এবং বিদায় দেওয়ার সময় ওই জিনটা বলে দেন যে তুমি এখনই চোখ বন্ধ করো, তোমার যখন মনে হবে চোখ খুলবা, কেউ তোমাকে বলবে না যে এখন চোখ খোলো, তবে চোখ খোলার পর তুমি তোমার বাড়িতে নিজেকে আবিষ্কার করবা। সত্যি ওইখানে ওই জিনটাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে উনি যখন চোখ বন্ধ করেছেন, মোটামুটি 7-8 সেকেন্ড পর উনি চোখ খুলেছেন। তখন উনি নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করেন এবং দেখেন যে ওনার অন্য সন্তানগুলো মারা গেছে। তাদের মৃতদেহ সামনে নিয়ে পরিবারের অন্য সদস্যরা বসে আছে। আর যেই ছোট সন্তান যিনি জীবিত ছিলেন, ইনি মূলত এই জোয়ের দাদা। আর জোয়ের দাদার বাবা মূলত এই কাজটি করেছিলেন আর কি। এই ভয়ঙ্কর এই মৃত্যু খেলায় নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য উনি অবতীর্ণ হয়েছিলেন। এখানে ওনার জীবন খুবই হুমকির মুখে ছিল। কিভাবে এরকম একজন তান্ত্রিক জিনের সাথে সাক্ষাৎ করেছিলেন, এটা ভাবতেই গা শিউরে ওঠে। যাই হোক, একটা পর্যায়ে তার মুখেও এই ধরনের চিহ্ন দেখা যায়। আস্তে আস্তে কিন্তু তার থেকে তার যত সন্তানাদি হয়েছে তাদের মুখেও এরকম একটা বিশেষ চিহ্ন রয়েছে। এই জোয়ের রয়েছে, এমনকি জোয়ের 1 মেয়ে 1 ছেলে, তাদের মুখেও এরকম একটা চিহ্ন রয়েছে। অতটা বোঝা যায় না, তবে রয়েছে, ভালো করে খেয়াল করলে বোঝা যায়। এমনটাই জানিয়েছেন রবি ভাই। তো এই কারণেই মূলত বংশ পরম্পরায় এই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের চিহ্ন ওনারা বয়ে চলেছেন। ওনাদের এলাকায় এখনো নাকি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয়। মানুষকে ক্ষতি করার জন্য ওনারা এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়ে থাকেন। তো এটি ছিল ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই আপনিও ভালো আছেন।
আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার বয়স 21 বছর। আমি আমার ব্যাচেলার্স করছি একটা ইউরোপিয়ান কান্ট্রিতে, মানে দেশের বাইরে। আমি নামটা বলবো না। দেশটা ইউরোপের ভিতরে। আর আমি এখানে একাই আসছি। এখানে এসে আমি আমার ইঞ্জিনিয়ারিং করছি। তো বলতে গেলে আমার ক্লাস স্টার্ট হচ্ছে সকাল 9টা-10টা থেকে বিকাল 4টা-4:30 পর্যন্ত। তো অলমোস্ট এভরিডে আমাদের অ্যাসাইনমেন্টস দিত। তো 4:30টার পর খাওয়ার দাওয়ার শেষ করে দেন অ্যাসাইনমেন্ট করে রাত 12টার মধ্যে জমা দেয়া একটু টাফ ছিল। আর একটু বেশি টাফ ছিল। আর ওই মোমেন্টে আমি নোটিস করা স্টার্ট করলাম যে আমার শরীরে রাত সন্ধ্যা হওয়ার পর আমার একটা অ্যালার্জি দেখা দিত। আমি আসছি গত বছরের অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আমার অ্যালার্জিটা দেখা দিল। তো আমি ভাবলাম যে অ্যালার্জিটা প্রায় থেকে আস্তে আস্তে ডেইলি হওয়া শুরু করলো। তো আমি এত অ্যাসাইনমেন্ট সবকিছু নিজে নিজে করার পরে আমি ওইসব অ্যালার্জিতে নিজের মনোযোগ দিতে পারছিলাম না, বা চাচ্ছিলাম না মনোযোগ দিতে। আমি ভাবলাম যে আচ্ছা পড়াশোনাটা একটু করি, তারপর আমি হেলথের দিকে নজর দেব। কিন্তু এট দি এন্ড আমি পারলাম না, আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। ওই অ্যালার্জিটা হতো কি যে সন্ধ্যা হলেই সকালের আগ পর্যন্ত আমার শরীর একদম লাল হয়ে যেত, আর কেমন জানি ফুলে যেত, আর খুব বার্ন করতো, খুব কেমন জানি লাগতো। মানে মনে হচ্ছে যে আমার শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে কেরোসিন লাগিয়ে, এরকম একটা ফিল আসতো। তো আমি আমার মাকে বললাম। তো আমার মা বললো হয়তো তুমি স্ট্রেস নিচ্ছ বা ওয়েদার চেঞ্জের কারণে। আমি যে কান্ট্রিটা থাকি ওটা বেশ ঠান্ডার একটা দেশ। তো আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের ওয়েদার মোটামুটি একটু গরম থাকে, বা ওয়েদার চেঞ্জের কারণে আমাদের অনেকের অ্যালার্জি হয় ইউজুয়ালি। তো আমি ওটা ধরে নিয়ে আমি ভাবলাম যে আচ্ছা হয়তো ঠিক হয়ে যাবে, আমি পড়াশোনা আগে ফোকাস করি। তো আমি ফোকাস করলাম, পড়াশোনা এতটা ফোকাস করা স্টার্ট করলাম যে আমি আমার হেলথের দিকে নজরই দিলাম না। কিন্তু অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে আমার খুবই শরীর খারাপ হয়ে যায়। আমি আর পারছিলাম না ওই অ্যালার্জিটা নিয়ে থাকতে, বিকজ আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমি সারাদিন অলমোস্ট রাতে ঘুম ছাড়া মোস্ট অফ দ্য টাইম আমার কম্পিউটারের সামনেই বসে থাকা লাগতো বা ল্যাপটপের সামনে বসে থাকা লাগতো, বিকজ আমার অ্যাসাইনমেন্টস যা পড়াশোনা সব কম্পিউটারের সামনে। আর আমার যেহেতু মাইগ্রেন আছে, অ্যান্ড আমি যদি প্রপার ঘুম না পাই তাহলে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারবো না, বা আমি আলাদা বিহেভ করব, কারণ আমার মাথায় যে রেস্টটা দরকার ওই রেস্ট আমি পাচ্ছিলাম না। তো বলতে গেলে আমার অনেক মাস কোনো ঘুম হচ্ছে না, প্রপার ঘুম, বিকজ অফ দ্য অ্যালার্জি। আমি চেষ্টা করলাম যে আচ্ছা এবার আমি ডক্টরের কাছে যাই, কারণ এটা সহ্য করা যাচ্ছে না। তো আমি 7 দিন পরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেলাম। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি ডক্টরকে বললাম যে আমার এরকম অ্যালার্জি হচ্ছে, এখন আমি কি করব। তো ও বুঝতে পারলো না কিছু, কারণ এটা খুবই নর্মাল, বিকজ আমার রাতের বেলা অ্যালার্জিটা হতো, আর আমি ডক্টরের কাছে গিয়েছিলাম সকাল বা দিনের বেলা। তো ও আমাকে বললো যে তুমি আগে আমাকে অ্যালার্জিটা দেখাও, আদারওয়াইজ আমি তো বুঝতে পারবো না। আমি ধরে নিচ্ছি যে তোমার এই অ্যালার্জিটা হচ্ছে, তো আমি তোমাকে এই মেডিসিনটা দিচ্ছি, তো আমি আশা করি যে তোমার এই মেডিসিনটা কাজ করবে। আমি আজকে রাতে ফর এক্সাম্পল আমি আজকে রাতে মেডিসিনটা খাওয়ার পরে পরের দিন থেকে আমার 105 জ্বর, ফর নো রিজন। আর আমার শরীর এতটা ব্যথা আমি বলে বোঝাতে পারবো না। আর আমি ওখানে একা থাকি। আমি ভাবলাম যে হয়তো মেডিসিনটা একটু ডিফারেন্ট, আমার শরীরে মানাচ্ছে না, তো 1-2 দিন একটু ধৈর্য ধরে দেখি যে কিরকম হয়, হয়তো সয়ে যাবে। আর না সলে আমি ডক্টরকে আবার কল করব। আমার কোনোভাবেই 105 থেকে জ্বর নামলো না। আমার জ্বর এরকম যে বিশ্বাস করেন রাসেল ভাইয়া, আমার
জ্বর এতটাই খারাপ পর্যায়ে ছিল যে সোজা কথায় বলতে গেলে একটা লাশ শুধু বিছানায় শোয়া, কিছু করতে পারছে না, কিচ্ছু না, বিছানা থেকে না নড়তে পারছে। আমার হাতে যে আমি ফোনটা নিয়ে আমি কাউকে কল করে বা আমার মাকে কল করে বলবো, আমার এই শক্তিটাও আসছিল না। আর তখন নিজে থেকে সবকিছু করা লাগবে, বিকজ আমি ওখানে একা একা থাকি। আর ওষুধ কোনো না কোনো ভাবে আমার উপরে কাজ করছিল না। আমরা বুঝতে পারিনি, আমি বা আমার ডক্টর বা আমার বাবা মা, যে কেন ওষুধ কাজ করছে না। তো আমি ডক্টরকে জানালাম যে আমার এরকম তো অনেক জ্বর। তো আমাকে বললো যে 4 দিন পরে যদি সেম জ্বর থাকে তো আমাকে জানাবে। যখন থেকে আমি মেডিসিন খাওয়া স্টার্ট করেছি তখন থেকে আমি দেখলাম, এটা হচ্ছে ডিসেম্বরের 7 তারিখের কথা, আমি মেডিসিন খেয়ে ঘুমালাম। ওই দিন রাতের থেকে আমি দেখলাম যে আমার আমি শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকি, যেখানে 5টা বেডরুম ছিল আমারটা সহ করে। তো আমার পাশের রুমে একটা ইন্ডিয়ান মেয়ে থাকতো। তো মেয়েটার সাথে আমার টুকটাক কথা হতো, অত বেশি কথা হতো না। আর ইউজুয়ালি কেউ কারো রুমে আসে না পারমিশন ছাড়া, দরজা লক থাকলেও দরজা খোলা থাকলেও কেউ কারো রুমে পারমিশন ছাড়া আসতে পারে না। তো এটা একটা প্রাইভেসির ব্যাপার। তো ওই আমি রাতের বেলা আমার ঘুম খুবই হালকা ছিল। তো আমি রাতের বেলা ঘুম থেকে অযথাই উঠে যেতাম। উঠে গিয়ে আমি চশমা পরি, তো চশমা ছাড়া আমি একটু ঝাপসা ঝাপসা দেখি। তো আমি দেখলাম যে আমি যেই কোনায় আমার বেড, আমি যে রুমে থাকি ওই রুমে যে কোনায় আমার বেড, ওই বেডের একদম উল্টো পাশে যে কোনাটা আছে কর্নার, ওই কর্নারে একটা মেয়ে দাঁড়ানো, যেটা পুরোপুরি হুবহু আমার পাশের রুমে যে ইন্ডিয়ান রুমমেট ওর মতো দেখতে। কিন্তু ওর ফেসটা আমি দেখতে পাচ্ছিলাম না। আমি ধারণা করে নিচ্ছি যেটা ওর বডি স্ট্রাকচার একদম ওর, কিন্তু ফেসটা আমি দেখতে পাচ্ছি না। আমি ব্লার দেখছিলাম, আমি ঝাপসা দেখছিলাম। তো আমি ভাবলাম যে হয়তো, আরেকটা বড় কথা, আমি হয়তো লাইভ শুনতে পারি না ভূত.com, কিন্তু আমি ইউটিউবে সবগুলো এপিসোড আমি শুনি। আমি যখন ফ্রি থাকি আমি তখনই ভূত.com শুনি, যেগুলো আপলোড করা আছে ভিডিও। তো আমি ভাবলাম যে হয়তো আমি এইসব স্টোরিজ শুনছি বললে আমি হয়তো হ্যালুসিনেট করছি, বিকজ আমি একা একা থাকি, বা আমার মনের ভুল। সেম কথাটা আমার মাও বললো যে হয়তো তুমি ভূত.com বেশি শুনছো, তোমার হ্যালুসিনেশনের বেশি প্রবলেম হচ্ছে হয়তো, বিকজ তুমি একা একা থাকো, স্ট্রেস নিচ্ছ, দ্যাটস ওয়াই হয়তো তুমি এরকম কিছু একটা দেখছো। ফাইন, আমিও অত মাথা ঘামালাম না। আমি দোয়া পড়ে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে তারপর আমি আস্তে আস্তে ওই মেয়েটাকে, আমি যে মেয়েটাকে দেখতাম আমার রুমের কর্নারে, আমি ওকে প্রায়ই দেখা স্টার্ট করলাম আমার অসুস্থতার পরের থেকেই। আমি খালি দেখতাম যে ও ওখানে দাঁড়িয়ে আছে, কোনায় কিছু করছে না, ও জাস্ট দাঁড়িয়ে আছে। তারপর 13 ডিসেম্বর আমি আমার ডক্টরকে ফোন দিলাম, আবার ওরা ফোন ধরলো না কোনো একটা রিজনের কারণে। তো ওরা আমাকে বললো ওরা আমাকে কল ব্যাক করবে। তো ওরা আমাকে কল ব্যাক করে একজন নার্স বললো, ফার্স্টেই ডক্টর আমাদের হেল্প করে না, ফার্স্ট একজন নার্স আমাদের সাথে কথাবার্তা বলে, যদি বেশি সিরিয়াস হয় তখন একটা ডক্টরের কথা বলে। তো নার্সটা আমাকে বললো যে এখানকার, আমরা যেরকম বাংলাদেশে নাপা খাই, তো এখানকার একটা লোকাল প্যারাসিটামল আছে, তুমি ওইটা 4 বেলা খাও, যেটা হচ্ছে 1200 মিলিগ্রামের, যেটা অনেক পাওয়ারফুল। তো আমি তো উঠতে পারছি না, বা আমি কিনতেও যেতে পারবো না। আমি আমার রুমমেটকে আমার ফ্ল্যাটমেটকে বললাম যে তুমি একটু আমাকে কষ্ট করে এটা এনে দাও, আমি তোমাকে পে করে দিচ্ছি। ফাইন, ও আমাকে এনে দিল। ওটা খাওয়ার পরেও আমার কোনো কাজে দিল না, কিন্তু ওটা খাওয়ার পর আমি আবার ওই মেয়েটাকে তো দেখছি, কন্টিনিউয়াস টাইম ওই মেয়েটাকে দেখছি, কিন্তু মেয়েটাকে আমি দেখতাম যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু তারপরে দেখা স্টার্ট করলাম যে আমার রুমে একটা ডাইনিং টেবিল ছিল, রুমটা বেশ বড় ছিল। তো ডাইনিং টেবিলে আমি যে মগ দিয়ে পানি খেতাম, তো আমি দেখতাম যে ওই মেয়েটা আমার দরজা বন্ধ, ওই অবস্থায় সে এসে হাঁটাচলা করছে আমার রুমের মধ্যে। আবছা আলো, তখন সন্ধ্যার সময় আলো, আমি দেখতে পাচ্ছি আমার রুমে কি হচ্ছে না হচ্ছে। আমি দেখলাম যে ওই মেয়েটা এসে আমার
ডাইনিং টেবিল থেকে পানি খেয়ে আবার ওই দরজা বন্ধ অবস্থায় সে আমার দরজা থ্রু করে চলে গেল, দরজার মাঝখান দিয়ে সে বেরিয়ে গেল। এই জিনিসটা বারবার হচ্ছে। এটা আমি পরেও দেখলাম যে এরকম হচ্ছে, সে হয়তো আমার টেবিলে এসে কিছু ধরছে বা কিছু খাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু সব সময় আমি যেহেতু মেডিসিনস নিচ্ছি, আমার মেডিসিনস গুলো এত ঘুম ছিল যে বলতে গেলে আমি অর্ধেক, আমি পুরোপুরি সেন্সে ছিলাম না। যখনই আমি দেখতাম, বেশিরভাগ আমার ঘুমের সময় দেখতাম, ঘুম থেকে উঠে গিয়ে হঠাৎ করে চোখে পড়তো। তো তখন শরীর আমার আরো নিচে যাচ্ছে, আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে, অ্যালার্জিও হচ্ছে, আমি মেডিসিনও খাচ্ছি, এত মেডিসিন খাচ্ছি যে আমার অ্যালার্জিতেও কোনো কাজ হচ্ছে না, আমার শরীর উল্টো খারাপ হয়ে যাচ্ছে। তারপর ডক্টর আমাকে 19 তারিখে ফোন করলো, বলল যে তোমার জ্বর কি ঠিক আছে, তুমি তো প্যারাসিটামল খাচ্ছিলে। আমার নার্স আমাকে বললো, তো তোমার কি জ্বর কি রকম? তা আমি বললাম যে আমার জ্বর একদমই কমেনি, আমার জ্বর ওরকমই আছে। তো বললো তাহলে ইউ শুড ডেফিনেটলি ভিজিট দ্য ইমার্জেন্সি রুম। তো আমি বললাম যে আমি তো হাঁটাচলা করতে পারছি একটু একটু, তো ইমার্জেন্সিতে যাও কি বেশি জরুরি? তো বললো তোমার জ্বরটা আমরা তো চাচ্ছি তোমার উপরে কিছু টেস্ট করতে, বিকজ তোমার মেডিসিন কাজে দিচ্ছে না, তো একটা কাজ করো, তুমি ইমার্জেন্সিতে চলে যাও। আমার বাসা থেকে ইমার্জেন্সি 1 কিলোমিটারের একটু উপরে। তো আমি যে সিটিতে থাকতাম ওখানে মানুষজন হাঁটা চলা বেশি প্রিফার করে। তা আমি আস্তে ধীরে স্নোয়ের মধ্যে স্নো পাড়িয়ে পাড়িয়ে গেলাম, ইমার্জেন্সিতে গেলাম। যার পরে ওরা তো মাথা ঘামায়নি, ফার্স্টে হয় কি নার্স দেখে, নার্স দেখার পরে ডক্টর দেখে যদি বেশি ইমার্জেন্সি থাকে। আমাকে একটা নার্স দেখলো, ও অতটা ভালো ইংলিশ বলতে পারলো না, তো আমাকে বললো তুমি একটু জ্বরটা মাপো, আমি একটু দেখি। আমার জ্বরটা মাপলো, আমার জ্বরটা মাপার পরে ওরা তো সেলসিয়াসে দেখে, আমার জ্বর দেখালো যে 39 ডিগ্রি সেলসিয়াস। প্রথমে ডক্টর আমাকে বললো তুমি আবার একটু মাপো তো, না নার্স ছিল, তো আমাকে বললো তুমি একটু আবার মাপো তো। আমি মাপলাম, তো নার্স আর আমাকে কিছু বললো না, ওর সাথে সাথে রুম থেকে বেরিয়ে ডক্টরকে ডেকে আনলো। ডক্টর আমাকে বললো যে তুমি একটু বসো তো, বসে আমাকে বলো তো তোমার সাথে কি হচ্ছে। আমি বললাম যে এরকম এরকম। আমাকে বললো যে আমি কি করেছি আজকে সারাদিনে, আমি এখানে কিভাবে আসছি, কি খেয়েছি, কি ওষুধ খাচ্ছি। আমাকে এমনি নর্মাল কথাবার্তা জিজ্ঞেস করছে, জাস্ট টু ডাইভার্ট মি, যেন আমি খারাপ ফিল না করি। আমাকে বললো যে তোমার তো অনেক জ্বর, তুমি এখানে আসছো কি করে? আমি বললাম যে আমি সুন্দর মতো হেঁটে হেঁটে আসলাম। ও প্রথমে আমাকে অনেকগুলা টেস্ট করালো আমার উপরে, কিন্তু কোনো কিছু ধরা পড়লো না, কোনো কিছুই ধরা পড়লো না। যেটা আরো কষ্টের ব্যাপার, ওরা আমাকে আরো মেডিসিন দিল, মেডিসিন দিয়ে বললো যে আস্তে আস্তে মেডিসিনের ডোজ গুলো আমরা বাড়াবো যদি তোমার মেডিসিনস গুলো কাজ না করে। প্রতিটা মেডিসিনস বলতে গেলে 150 মিলিগ্রামের উপরে, যেটা খুবই হাই। ভালো কথা, আমি গেলাম, আমাকে ওরা অ্যাম্বুলেন্স করে বাসায় পৌঁছে দিল আর বললো যে ওষুধগুলো আছে ওই ওষুধগুলোই কন্টিনিউ করতে আনটিল 7 দিনের মধ্যে যদি ওই ওষুধে কাজ না হয়, সেম হেলথ থাকে, তাহলে আমার ওষুধ চেঞ্জ করে দিবে। আর ওরা ধারণা কিছু টেস্ট করলো, ব্লাড টেস্ট করে আমাকে বললো যে ওরা ধারণা করছে অ্যাজ কিছু ধরা পড়েনি। তো ওরা বললো হয়তো 13 দিনের আগে ধরা পড়বে না বা ভুল দেখাচ্ছে, আমি চেষ্টা করবো যে তুমি আরো 7 দিন মেডিসিনটা নাও, তারপর আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো টেস্ট করে। তো ওরা ধারণা করলো যে আমার কোনো ধরনের ব্লাড ডিজিজ বা ব্লাড ইনফেকশন এরকম হয়েছে। তো স্বাভাবিক একটা মানুষ, আমি এখানে একা একা থাকি, আমি পড়াশোনা করতে গিয়েছি, এন্ড আমি যদি ওখানে গিয়ে এটা ফিল করি যে আমি এতটাই অসুস্থ, বাবা মার কাছ থেকে দূরে, আমার কাছে জিনিসটা একদমই নর্মাল হবে না। তো আমি মেডিসিনই নিচ্ছি। পরে আমি বললাম যে আমার কোনো উন্নতি আসছে না, তো ওরা বললে একটু কষ্ট করে কন্টিনিউ করো 3 তারিখ পর্যন্ত, তারপর আমরা দেখব। আর এখানে ওরা আমাকে ওষুধ খেতে বললো, এন্ড বললো যে প্যারাসিটামল 4 বেলা খেতে, যেটা 1200 mg, খুবই হাই পাওয়ারের। তো ঠিক 31 ডিসেম্বরে
আমি আমার ইন্ডিয়ান রুমমেটটার কথা যে বললাম, ও আমাকে বললো যে তুমি কি করবে, আমি তো এই দেশে নতুন এসেছি, অ্যান্ড নিউ ইয়ার সেলিব্রেশন খুব বড় করে করে এরা, ফায়ারওয়ার্কস হয়। তো তো দেখলাম 31 ডিসেম্বরে আমি গেলাম, ভালো কথা। আমি ওদের সাথে বেরোলাম 12টার সময়। তো আমি বললাম যে তোমরা থাকো, বিকজ তখন ওখানে -29 মতো ছিল, এই কনকনা শীত আর স্নো পড়ছে কন্টিনিউয়াসলি। তো আমি বললাম যে আচ্ছা তোমরা থাকো, আমি বাসায় চলে যাই, কারণ আমার খুব ঠান্ডা লাগছে আর আমার এমনিতে শরীর ভালো না। তো বললো আচ্ছা তুমি চলে যাও, আমরা পরে আসবো। তো আমরা তো একটু শব্দে থেকে অভ্যস্ত, তো এই দেশে খুবই নিঃশব্দ, মানে কোনো শব্দ হয় না, সব চারদিকে একদম সাইলেন্ট। তো হলো কি যে আমি সবসময় আমার ল্যাপটপ অন রাখতাম 24/7, এভরি টাইম এটা অন থাকতো। হয়তো কোনো মেডিটেশন সাউন্ড অথবা কোনো সূরা আমি ছেড়ে ঘুমাতাম। ওই দিন মেডিটেশনের সাউন্ড ছাড়া ছিল। আর আমার রুম সবসময় ডার্ক থাকে না, আমার রুমে কোনো না কোনো লাইট জ্বালানোই থাকে না কিছু ক্রিসমাস লাইট, মানে রুমে কি হচ্ছে আমি ওটা দেখতে পারবো, স্পষ্ট দেখতে পারবো। 31 ডিসেম্বরে আমি যখন বাসায় চলে আসলাম, আমি জানি না ওরা বাসায় আসছে কি আসেনি। হঠাৎ করে আমি ঘুমের মধ্যেই ফিল করলাম যে কেউ আমার দিকে খুব কাছের থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি না সবার মধ্যে এই সেন্সটা কাজ করে কিনা, কিন্তু আমার মধ্যে এই জিনিসটা খুবই কাজ করে। কেউ যদি আমার আশেপাশে আমার দিকে তাকায়, আমার মনে হয় যে আমি বুঝতে পারছি যে কেউ আমার দিকে তাকাচ্ছে বা এরকম কিছু। তো আমি হঠাৎ করে চোখ খুলে ফেললাম। আমি বাম কাত হয়ে শুয়েছিলাম, আমি চোখ খুলে ফেললাম। চোখ খুলে আমি জাস্ট দেখলাম যে আমার চোখের বরাবর যে নজরটা যাবে, আমি দেখলাম একটা মেয়ে, মানে যে মেয়েটাকে আমি দেখতাম ওই মেয়েটাই আমার খুব কাছে। আমি বোঝাতে পারবো না কতটা, মানে আমার খাটের একদম, আমার খাটটা সিঙ্গেল বেড অনুযায়ী, তো সিঙ্গেল বেডটা শেষ হলেই যে ও দাঁড়িয়ে থাকবে, এতটা কাছে ও আমার। আর আমি বাম কাঁধ হয়ে শুয়েছে, আমার বাম পাশেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমার দিকে। তো আমি যখন, আল্লাহ মাফ করো, আমার এখনো গুজ বাম্পস চলে আসছে যখন আমি ভাবছি যে ওই জিনিসটা আমার সাথে একসময় হয়েছিল। তো আমি ওর শরীর দেখতে পেলাম, আমার বোঝা বাকি নেই যে ওখানে ওই মেয়েটাই, আমি যে মেয়েটাকে দেখতাম। তো আমি আস্তে আস্তে আমার চোখের দৃষ্টিটা একটু উপরে নিলাম। উপরে নিয়ে আমি দেখলাম যে ওই মেয়েটার দৃষ্টি পুরো আমার উপরে। আমার থেকে এক হাতও দূরে থাকবে না, ওর ফেসটা এতটা কাছে। ও ঝুঁকে আমাকে দেখছে, এন্ড ওর ফেস কিরকম জানি, ওর কোনো ফেস ছিল না, খুবই জঘন্য একটা চেহারা ছিল। আমি বোঝাতে পারবো না, আমার গলা কাঁপছে এখন, আই এম সো সরি। আমি জাস্ট ওর দিকে তাকিয়ে থাকলাম। তখন আমার মনে হলো যে আমি হয়তো স্বপ্ন দেখছি। আমি চোখ বন্ধ করে আবার চোখ খুললাম, না, ওই জিনিসটা ওখানেই দাঁড়ানো, আমার দিকে এক নজরে তাকিয়েই আছে। আমি আবার চোখ বন্ধ করলাম, আবার চোখ খুলে আবার চোখ বন্ধ করলাম। তখন আমি শিওর হয়ে গেলাম যে ওখানে কিছু না কিছু একটা আছে, এটা সত্যি, আমি ড্রিম দেখছি না, আমি স্বপ্নে না। তখন আমি ভাবলাম যে আমার এখন চিৎকার দেওয়া উচিত বা আমার রুমমেটদেরকে ডাকা উচিত, কিন্তু ওই সময় আমি দেখলাম আমার বোবা ধরা বলে যে আমার ভয়েস কাজ করছে না, আমি গলা থেকে কিছু বলতে পারছি না, চেয়েও আমি কিছু বলতে পারছি না। আর আমার শরীর পুরো প্যারালাইজড এর মতো হয়ে গেল, পুরো অবশ হয়ে গেল। আমি জানি না কিভাবে এটা ডিসক্রাইব করব। তারপরে আল্লাহ মাফ করুক, আমি কোনো দোয়া পড়তে পারছিলাম না, আমার মুখে কোনো দোয়া আসছিল না, যেখানে আমি সব দোয়া পড়তে পারি। আমার মুখে কোনো দোয়া আসছে না, আর আমি ওই জিনিসটাকে দেখেই যাচ্ছি। ও জাস্ট আমার দিকে তাকিয়ে আছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি। জাস্ট কি বলবো, ও নড়ছেও না, ও জাস্ট আমার ঝুঁকে আমার দিকে তাকিয়ে আছে। আমি খালি দেখতে পাচ্ছি
ওর চোখের মনিটা এদিক ওদিক নড়ছে। আমি বোঝাতে পারবো না ওর ফেসটা কিরকম, আই সো সরি। আর তখন যখন আমি মনে করলাম যে আমার বডি প্যারালাইজড হয়ে যাচ্ছে, আমি চিৎকার করতে পারবো না বা আমি কাউকে ডাকতে পারবো না, আমি তখন ফিল করলাম যে আমার শরীর, আমি জানি না আমি কেন এই জিনিসটা ফিল করলাম, আমার শরীরের উপরে 2টা শরীরের ভার চলে আসলো, আমি এরকম ফিল করলাম। তো মনে হলো যে ভার আস্তে আস্তে আমার শরীরের সাথে মিশছে, আর ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। জিনিসটা আমার খুবই খারাপ লাগলো, খুবই খারাপ লাগছিল ওই টাইমে। আমার তাও আয়াতুল কুরসি মনে পড়ছিল না, আমি সব দোয়া পারি, আমি তাও বলতে পারছিলাম না কিছু। শেষমেশ আমার লা ইলাহা ইল্লাল্লাহ মনে আসলো। আমি 4 বার পড়ার পরে, ঠিক 4 বার পড়ার পরে আমি হঠাৎ করে দেখলাম আমরা যেরকম ক্যামেরা জুম করলে ব্লার হয়ে একটা কনস্টেবল একটা ছবি আসে না, ওরকম দেখলাম যে জুম করার পরে হঠাৎ, মানে কিভাবে বুঝাবো, মানে ওই 4 বার আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আস্তে আস্তে মনে হলো আমার শরীর থেকে 2টা শরীরের ভার আস্তে আস্তে উঠে যাচ্ছে। ওঠার পরে সাথে সাথে আমি দেখলাম যে মেয়েটা আস্তে আস্তে ফেড হয়ে গেল, আশেপাশে মিলিয়ে গেল। আমি জানি না কিভাবে মিলিয়ে গেল। তো আমি ওই অবস্থায় আমি ধরে নিতাম যে এটা আমার স্বপ্নের কথা, কিন্তু না, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়ছিলাম, আমার আস্তে আস্তে শরীরের ভার যখন আস্তে আস্তে কমা শুরু করলো, আমি উঠে বসলাম। উঠে বসে আমি আমার ল্যাপটপে দেখলাম যে কয়টা বাজে, তখন দেখলাম 3:13 বাজে আমার ল্যাপটপে। আমি উঠে ওই অবস্থায় ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম ইউজ করে আমি আবার ফেরত এসে ঘুমানোর চেষ্টা করলাম। আমার তো ঘুম আসবে না। আমি আমার মাকে ফোন করে বললাম যে মা, জানো আমি এরকম এরকম দেখলাম, আমি না এরকম আর দেখতে চাই না, একটু আমাকে কিছু বলো, আমি কি করব না করব। আমার মা সে নর্মাল ভাবে বলল যে তুমি হয়তো স্ট্রেস নিচ্ছ, বেশি চিন্তা ভাবনা করছো, একা একা থাকো, আবার অসুস্থ, হয়তো এর কারণে তোমার মাথায় এটা বেশি কাজ করছে, আর তুমি এসব হরর স্টোরিজ শোনা বন্ধ করো, কারণ তুমি একা থাকো, আমরা এখানে দেখার মতো নেই। ভালো কথা। তারপর আমি যেহেতু আমার মাকে বলে আমি একটা স্যাটিসফাইড অ্যান্সার পেলাম না তার কাছ থেকে, তো আমি আমার ফ্রেন্ডদেরকে জানালাম। আমার কিছু রিলিজিয়াস ফ্রেন্ড আছে, ওরা আমাকে বললো যে এগুলো কর, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে, আশা করি ঠিক হয়ে যাবে, আর যদি নাই হয় তাহলে খুব খারাপ দিকে চলে গেছে তোর ব্যাপারটা, আর যদি না হয় তারপর সাথে সাথে আমাকে জানাবি। আমি পরের দিন আমি একদমই ঘুম আসলাম না। আমি প্রতিটা লাইট জ্বালানো ঘরের, যেন আমার সামনে যদি কিছু থাকেও আমি যেন টের পাই, বা আমি যেন ডিম লাইটে না দেখতে পাই ওই জিনিসটাকে। আর আমি সবসময় মুখে কম্বল দিয়ে ঘুমাতাম, যেন অ্যাটলিস্ট আমার সামনে কিছু আসলেও আমি যেন না দেখতে পাই। পরের দিন আমি কিছুই দেখিনি, কারণ আমি সারাদিন ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি। উঠে উঠে বারবার আয়াতুল কুরসি পড়ে বারবার রুম চেক করছিলাম। রুম চেক করার পরে আলহামদুলিল্লাহ আমার 2 দিন কিছু হয়নি। তো আমি ভাবলাম যাচ্ছে আমার 2 দিন যেহেতু কিছু হয়নি, সামনে আশা করি কিছু হবে না, হয়তো এটা আমার মনের ভুলই ছিল। ঠিক 4 জানুয়ারি আমি ভুল করে আয়াতুল কুরসি ছাড়া বা আমাকে যা যা পড়তে বলেছিল আমার ফ্রেন্ড, কিছু কিছু জিনিস পড়তে বলেছিল, আমি না পড়েই ঘুমিয়ে যাই 10টার সময়। তো রাত 10টার সময় ঘুমিয়ে যাই। তো আমি উঠে গেলাম 2:30টার সময়। উঠে যাওয়ার পরে আমি ফোনে ভিডিও দেখছিলাম ইউটিউবে, বা আমার অ্যাসাইনমেন্টস যা যা বাকি আছে সব একসাথে শেষ করে আমি শুনলাম যে আমার ফ্ল্যাটমেট উঠলো, মানে ও উঠে ওয়াশরুমে গেল, তো আমি শুনতে পেলাম। তো আমি ভাবলাম ও আচ্ছা, ও তো উঠলো, এখন আমি ঘুমাই, আমার তো ভয়ের কোনো নেই, ও কারণ আমি যদি হেল্প চাই ও এসে আমাকে হেল্প করতে পারবে যদি আমি কিছু ভুলভাল দেখি। ফাইন। ঠিক 5টার সময় আমি কেবলমাত্র আমি আমার কাঁধটা লাগাই বিছানার সাথে, লাগানোর সাথে সাথে কম্বলটা মুড়া দেই। আর আমার রুমের দরজা কিন্তু লকড, আর আমাদের বাসা হচ্ছে গার্লস অ্যাপার্টমেন্ট, এখানে কোনো ছেলে অ্যালাউড না। আমি তখন ফিল করলাম যে আমার চোখ বন্ধ করার সাথে সাথে আমার সাথে আই ফেল্ট যে আমার বডি আর আমার ভয়েস একদম প্যারালাইজড। আমি শিওর ছিলাম, এত ইনস্ট্যান্টলি আমার ফিল আসলো, আমি এটা কিভাবে আসলো আই ডোন্ট নো।
আমার বডি একদম প্যারালাইজড, আমার ভয়েস একদম নাই। আমি ভাবলাম যে আমার এখন খারাপ কিছু একটা ফিল করব, আমার রুমমেটকে বা আমার ফ্ল্যাটমেটকে ডাকা উচিত। পারলাম না, আমি পারলাম না, আমার ভয়েস নেই। আমাকে আবার বোবায় ধরলো। ওই মোমেন্টে আমি আবার ফিল করলাম যে আমার বডিতে দুইটা জিনিস বসে যাচ্ছে। এতদিন আমি একটা মেয়ে দেখা সত্ত্বেও আমি ওই দিন ফিল করলাম যে আমার শরীরের উপরে কেউ ভর দিয়ে, একটা ছেলে আমার উপরে শুয়ে আছে বা ভর দিয়েছে। আমি আমার গলার মধ্যে, আমার থুতনির নিচে যে পার্ট, ওইখানে আমি ফিল করলাম যে একটা ছেলের যেরকম খাড়া খাড়া চুল থাকে, ওই চুল আমি ফিল করলাম। খোঁচা খোঁচা চুল আমার গলায় লাগছে। কতটা বিচ্ছিরি। আর ওই জিনিসটা আমার পুরা শরীরে ভর করে শুয়ে আছে। আমি এরকম ফিল করতেছিলাম। তারপর আমি আয়াতুল কুরসি পড়লাম, কাজে দিল না। আয়াতুল কুরসি আমি 3 বার পড়ার পর আস্তে আস্তে মনে হলো যে ওই জিনিসটা নিজের থেকে সরে যাচ্ছে। লাইক ভর দেওয়া অবস্থায় আস্তে আস্তে হাত পা সরিয়ে ফেলছে, এরকম ফিল হচ্ছিল আমার। আমি সাথে সাথে কম্বলটা সরিয়ে দেখলাম যে এতক্ষণ তো আমার বডি একদম শক্ত ছিল। যখন আস্তে আস্তে আমার শরীর ছাড়া স্টার্ট করলো, তো আমি কম্বল সরিয়ে দেখলাম যে আমার রুমে কি কেউ আছে নাকি, বা ইজ দেয়ার সামওয়ান। কিন্তু রুমে আমার কেউ ছিল না, আমার দরজা লক করা, কেউ আসেনি। আমার রুম চারপাশে চেক করলাম, কিন্তু কেউ ছিল না। আমি আর পারলাম না, বিকজ জিনিসটা খুবই ভয়ঙ্কর। আর কারণ আমি একা একা থাকি, আমার কাছে জিনিসটা খুবই খারাপ দেখায়। আর আমার কাছে অবভিয়াসলি খুব খারাপ লাগবে যখন আমি ফিল করবো একটা ছেলে আমার উপরে ক্রল করে শুয়ে আছে। এই জিনিসটা খুবই খারাপ, যাকে আমি দেখতেও পাচ্ছি না। আমি আমার মাকে বললাম, আমার মা বিশ্বাস করলো না। আমি একটু স্ট্রং বা আমি একটু ইমোশনস কম দেখাই, তো আমার মাকে বললাম, সে বিশ্বাস করলো না। যেহেতু আমি আমার মার কাছে কান্না করে দিলাম যে আমি আর পারবো না, আমি এই জিনিসটা দেখতে পারবো না বা আমি ফিল করতে চাই না। আমার মা তখন বুঝতে পারলো যে আমি হয়তো সত্যি বলছি বা এটা স্ট্রেসের কারণে না। তো আমার মা বললো, আচ্ছা আমি আমাদের মুফতির সাথে কথা বলি, তারপর দেখি উনি কি বলে। আমাদের মুফতির সাথে কথা বলার পরে উনি বলল যে তুমি যখন মুফতি আমার সাথে যখন কথা বলছিল ফোনে পরের দিন, তো উনি বলল যে তোমার আশেপাশে যেটাই আছে ওটাকে তোমার সাথে পাঠানো হয়েছে। এটা খুব খারাপ একটা জিনিস, যে হচ্ছে তোমাকে কখনো, কি বলবো, আল্লাহ মাফ করুক, তোমাকে কখনো সাকসেসফুল হতে দেবে না লাইফে। বা এটার একটাই রিজন, তোমার সাথে ও কিছু একটা করবে যার কারণে তুমি প্রতিদিন খুবই উইক ফিল করবে। বা অবভিয়াসলি একটা মানুষ না, যেটাই থাকুক, জিন বা যা বলি আমরা, তাদের শরীরে অনেক শক্তি। অবভিয়াসলি আমরা ওদের থেকে স্ট্রঙ্গার হতে পারবো না। ওদের শরীরে অনেক বেশি শক্তি, এন্ড ওরা যদি আমাদের হার্ম করার চেষ্টা করে ইন এনি আদার ওয়ে, আমরা অবভিয়াসলি উইক হয়ে যাব, স্বাভাবিক ব্যাপার। যার কারণে আমি এতদিন এতটাই অসুস্থ হয়ে যাচ্ছিলাম জাস্ট বিকজ অফ দ্যাট। আর এটা ওরকম কোনো জিন ছিল না যে আপনাকে পছন্দ করে বা আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে এসছে, না। কেউ এই জিনিসটাকে আপনার কাছে পাঠিয়েছে যেন আপনি সাকসেসফুল না হতে পারেন। তো আমাকে বলল 2 মাস। প্রথমে আমি বলছি কেন এই জিনিসটা হয়েছে আমার সাথে। প্রথমে হচ্ছে 2 মাস আমাকে বলল যে এইসব জিনিস করে তুমি রুম বন্ধ করে রাখবে। মানে আমরা দোয়া পড়ে রুম বন্ধ করে রাখি, শরীর বন্ধ করে রাখি, ওই জিনিসটা আমাকে প্রতি রাতে করতে বলল। আমার রুমের চার কোনায় পানি ছিটিয়ে, আমার রুমের বিছানায় পানি ছিটিয়ে আমার শরীর বন্ধ করে তারপর ঘুমাতে। অবশ্য আমাকে বলল যে এটা মিস করো না, এটা 2 মাসের একদিনও মিস করবে না, বিকজ ওই জিনিসটা খুবই ক্ষিপ্ত হবে। তুমি যখন নিজের শরীর বন্ধ করবে, যখনই তুমি শরীর বন্ধ করে দিবে, ও চান্স পেলেই তোমার খুব বড় ক্ষতি করবে। আমি 2 মাস করলাম টানা। আল্লাহর রহমতে আমি আর কিছু দেখিনি। 4 জানুয়ারির পর আমার শরীরেও আর কোনো অ্যালার্জি হয়নি। আর যে ওষুধগুলা খাওয়া হয়েছিল ওগুলা তো কোনো রিজনে খাওয়া হয়নি। ওই ওষুধগুলো আমার শরীর অনেক খারাপ করে দেয়। এখন আমি
বলতে গেলে মোটামুটি অসুস্থ ওই ওষুধগুলোর কারণে, বিকজ আমার কোনো রোগ ছিল না। আর এই জিনিসগুলো ডক্টররা বিলিভ করে না। আর এটা হচ্ছে ইউরোপিয়ান ডক্টরস, এরা তো আরো আগে বিশ্বাস করে না প্যারানর্মাল জিনিসপত্রে। আমি এখন বলতে গেলে খুব খারাপ পজিশনে, আল্লাহ মাফ করুক। কেন মানুষজন ব্ল্যাক ম্যাজিক করে? মুফতি এটাও বলল যে যারা করার ট্রাই করেছে তারা আমাদেরই বিল্ডিং এর একজন, যারা আমার বাবাকে বা আমি আমার বাবার বড় মেয়ে, আমাদেরকে কখনো সাকসেসফুল হতে দেখতে চায় না। কোনো রিজন নেই, কোনো ক্ষতি করিনি আমরা তাদের, কিন্তু ওনারা আমাদের সুখ দেখতে পারবে না বা জেলাসি আর কিছুই না। আল্লাহ মাফ করুক। ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা পর্দা করে। আল্লাহ কিভাবে এইসব মানুষ বানায় যে ওনারা এত কিছু করার পরেও মানুষজনের সাথে জেলাস হয়ে এত খারাপ জিনিস করে। ওনাদের জন্য আমার বাবা অতটা বিলিভ করে না এইসবে, আল্লাহ ভরসা। কিন্তু আমি খুব খারাপ জায়গা থেকে আসছি বা আমি ফেস করেছি, আমি জানি। আশা করি কেউ যেন ব্ল্যাক ম্যাজিকের সম্মুখীন না হয়। মানুষ জেলাসি করা যেন বন্ধ করে দেয়। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। এখন এটাই দোয়া করবো যে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। কেউ যদি ভালো পজিশনেও যায়, আমি কখনো জেলাস ফিল করব না, কারণ এটা তার পাওনা। আল্লাহ ওদেরকেও ক্ষমা করে দিক। এন্ড আমি এটা বলবো যে প্লিজ কেউ ব্ল্যাক ম্যাজিকে জড়াবেন না জাস্ট বিকজ অফ জেলাসি। একটা মানুষের লাইফে টানা হেঁচড়াও হতে পারে, ইউ নেভার নো। আমি কিরকম ফিল করছি আই রিয়েলি ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস দ্যাট। আমার চোখে পানি চলে আসছে, আমার গুজ বাম্পস দিচ্ছে। আমি কি ফেস করেছি। মেবি এটা খুবই ছোট একটা ব্যাপার, কিন্তু জাস্ট থিঙ্ক আমার মধ্যে এই ছোট একটা ব্যাপার যে খারাপ ভাবে ইনফ্লুয়েন্স করছে আমার ফিউচার। অলমোস্ট আমি ফিল করি এখন ফিউচার অলমোস্ট ব্ল্যাক, একদম কিছু নেই আমার ফিউচারে। আমি ফিল করি যে আমার কোনো ফিউচারই নেই জাস্ট বিকজ অফ দোজ থিংস। আমি বিশ্বাস কি আমার শরীরে এরকম একটা, আমার মাথা, আমার কিছু ঠিকঠাক মতো চলছে না জাস্ট বিকজ অফ একটা মানুষের ভুলের কারণে আমি এখন এরকম ফেস করছি। হয়তো আমি সুস্থ, কিন্তু আমার মানসিক ভাবে আমি ডিস্টার্বড হয়ে গেছে একবার, যেটা আমি কখনোই হয়তো ঠিক করতে পারবো না। আশা করি আমি ভালো হয়ে যাই, বা যারা এইসব ফেস করছেন তারা সব সময় ভালো থাকেন। আর যারা ব্ল্যাক ম্যাজিক করেন তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক। আমার ঘটনায় যদি ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দেবেন। সরি বাংলিশে বলার জন্য, আমার বাংলা অতটা ভালো না, আমি খুবই দুঃখিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমার নাম সামিন, আমি ঢাকায় থাকি এবং আমি নটরডেম কলেজের একজন স্টুডেন্ট। আমি কারেন্টলি এইচএসসি পরীক্ষা দিচ্ছি এবং আমার পরীক্ষা চলছে আসলে, কিন্তু এই তো দেশের যে সার্বিক পরিস্থিতি সে কারণে তো পরীক্ষায় কিছুটা স্থগিত হয়। আমি ভাবলাম ঘটনাটা রেকর্ড করে ফেলি, যেহেতু লেখার খুব একটা সময় হয়তো পাবো না। তো ঘটনাটা আসলে আমারই প্রত্যক্ষ করা, মানে আমি, আমার মা এবং বাবা, আমরা 3 জনে অ্যাকচুয়ালি জিনিসটাকে দেখেছি। তো ঘটনাটা 2014 লাস্টের দিকে। আমার একজন দাদা আছেন, তিনি উত্তরায় থাকেন। তো আমরা সে সময় বা এখনো মাঝে মধ্যে আব্বু ছুটি পেলে বা কোন একদিন আব্বু আর্লি চলে আসলে অফিস থেকে, আমরা চেষ্টা করি যে উত্তরায় যাওয়ার, আমার সে দাদার বাসায়। তো আমরা সেবারও গিয়েছিলাম। তো সেবার একটু আমাদের ডিনার করতে করতে 12টা বেজে যায়। সো ওয়াইল উই আর রিটার্নিং একটু লেট হয়ে যায়। আমরা প্রায় 12টা সাড়ে 12টার পরেই রওনা দিই। তো আমরা একটা গাড়িতে রওনা দিই। তো গাড়ির ফ্রন্ট সিটে, ড্রাইভার সিটে ছিলেন একজন আঙ্কেল, আমার আব্বুর একজন ফ্রেন্ড, উনিও ওখান থেকে আসছিলেন আর কি, উত্তরা থেকে। আর ড্রাইভারের পাশের সিটে ছিল আব্বু, পিছনে ছিলাম আমি এন্ড আম্মু। তো আমরা মোটামুটি আসছি। তো যখন প্রায় রাত 1টা ক্রস করছে এমন সময় আমরা তখন এখন যেখানে আর কি এয়ারপোর্ট রোড, যেটা উত্তর এয়ারপোর্ট রোড, সেখানে একটা হসপিটাল আছে, কুর্মিটোলা জেনারেল হসপিটাল কারেন্টলি। তো তখন আমরা ঠিক যখন ওই জায়গাটায়, ওই রোডটার ওরকম একটা লোকেশনে কাছাকাছি ছিলাম। তো আমাদের গাড়ির স্পিড ছিল প্রায় 60-70 কাছে মাঝামাঝি আর কি।
তো হঠাৎ করে যেটা হয় যে আমি জাস্ট দেখি যে গাড়িতে মানে এত জোরে একটা ঝাঁকি আসে, মনে হলো যে আমরা যদি কোনো একটা স্পিড ব্রেকারের উপর দিয়ে ব্রেক না করে একটানে চলে যাই যেরকম ঝাঁকি আসে, তো সিমিলার একটা ঝাঁকি। তো এন্ড রাইট আফটার দ্যাট কিছু দূর সামনে যে গাড়িটা আঙ্কেল ব্রেক করে। তো ব্রেক করার পর আঙ্কেল আব্বুকে কিছু একটা বলে, এন্ড আসতেই বলে, মানে আমরা শুনতে পাইনি পেছন থেকে। এন্ড আঙ্কেল গাড়ি থেকে নামে আব্বুর সাথে, এবং দুজন নেমে 2-3 কদম পিছিয়ে যায়। এন্ড এরপর দুইজনই আসে, এন্ড দেন আঙ্কেল গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার পর আঙ্কেল যখন গাড়ি চালাচ্ছেন, আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার বাবা এবং আঙ্কেল দুইজনেরই কপাল মানে অসম্ভব রকমের ঘামছে, মানে দুইজনই কোনো একটা জিনিস নিয়ে খুবই টেন্সড বা প্যানিকড। এন্ড দুইজনের ফেশিয়াল রিয়াকশন দেখে আমার মনে হচ্ছিল যে দে হ্যাভ সিন সামথিং হরিফিক। তো এরপর যখন যাচ্ছে আমি একটু পর নোটিস করলাম যে আঙ্কেল যে গাড়ি চালাচ্ছে, আঙ্কেল ওভার মানে কোথাও ব্রেক পর্যন্ত করছে না। আমরা সেই উত্তরার এয়ারপোর্ট রোড থেকে আঙ্কেল গাড়ি এসে এরপর নেক্সট থামান বাড্ডা রোডে। সো এই ফুল রাস্তা হি ডিডন্ট ইভেন ব্রেক ফর ওয়ান্স। সো জিনিসটা এরকমই, মানে সে এতটাই প্যানিক ছিল। তো যখন আমরা বাড্ডা রোডে আসি তখন প্রায় রাত 1:30টার কাছাকাছি বেজে গেছে। তো একটা দোকানের পাশে আঙ্কেল দাঁড়ালো, দাঁড়ানোর পরে আঙ্কেল আর আব্বু দোকানটায় গেল, আমাদের এমনি চিপস কোক এগুলো কিনে দিল, দুজন কথা বললো। তো সেই দিন রাতে আমরা বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে যেটা হয়, এরপর রাস্তার কোনো ঘটনা হয়নি, বাট বাসায় আসার পর দেখলাম যে আমার আব্বুর, আমি ছোটবেলা থেকে আর কি প্রেশার মাপতে পারতাম বা এই জিনিসগুলো শিখেছিলাম, বিকজ আব্বুর প্রেশারের প্রবলেম ছিল। তো সেদিন দেখলাম আব্বুর খুবই হাই প্রেশার। আব্বুর একজন ডক্টর ফ্রেন্ডকেও বললো, উনি কিছু জিনিস প্রেসক্রাইব করলো। দিন আব্বু মেডিসিন নিয়ে পরের দিন সকালে উঠে আব্বু আর অফিসে যেতে পারবো না, এতটা অসুস্থ। তো যাই হোক, সেদিন আব্বু প্রায় ঘুম থেকে উঠলো 11টার দিকে, ব্রেকফাস্ট করলো। এরপর যেটা বললো আসলে যে ঘটনাটা কি ছিল, ঘটনা এরকম ছিল যে যখন গাড়িটা যাচ্ছে আব্বু এবং আঙ্কেল নিজে দেখছে যে তখন তো রাসেল ভাই আসলে সে সময় অনেক ফাঁকাই ছিল রাস্তা, এখনকার মতো তো জ্যাম ছিল না। এখন মানে আজ থেকে যদি 10 বছর আগের কাহিনীও ভাবি, তো একদম ফাঁকা রাস্তা, লাইক যে লেনে আমাদের গাড়ি ছিল সেই লেনে সামনের কোনো গাড়ি নেই, বাট জাস্ট হঠাৎ করে 10 হাত সামনে, গাড়ির থেকে 10 হাত সামনে রাস্তার উপর একটা লাশ রাখা, সাদা কাফনের কাপড়ে জড়ানো। এটা আমার আব্বুও দেখেন এবং আঙ্কেলও দেখেন। আরেকটা মজার বিষয় হচ্ছে জিনিসটা, মানে এতক্ষণ ফুল রাস্তায় কিচ্ছু ছিল না, মানে লিটারালি এভরিথিং ইজ এমটি ইন ফ্রন্ট অফ দেয়ার আইজ, এন্ড সাডেনলি 10 হাত সামনে আপনি যদি দেখেন মানে রাসেল ভাই যে একটা আপনার গাড়ি 60-65 স্পিডে আছেন, হঠাৎ করে সামনে একটা লাশ। সেই সিচুয়েশনে যদি আপনি ব্রেকও করেন, আপনি একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট করবেন। আমাদের 4 জনেরই মারা যাওয়ার সুযোগ ছিল, এন্ড অনলি সেফ চয়েস ওয়াজ টু রান ওভার ইট, এন্ড দ্যাটস হোয়াট হি ডিড। আঙ্কেল তার উপর দিয়ে যখন গাড়িটা চালিয়ে চলে যান, তার একটু পর উনি ব্রেক করেন। And there comes this part, রাসেল ভাইয়া, যেটা আপনি হয়তো বিশ্বাস করবেন না, বা যে কেউ বিশ্বাস করতে এটা একটু অসন্তোষটি প্রকাশ করবে। আব্বু আর আঙ্কেল যখন গাড়ির থেকে নামে, দুজন একটু সলা পরামর্শ করেই নামে। এন্ড নামার পরে দুজন নোটিস করে রাসেল ভাইয়া পিছনে কিচ্ছু ছিল না। The entire road was empty. Not a drop of blood, not a piece of white cloth. রাস্তায় কিচ্ছু ছিল না। তো আপনি যে রাসেল ভাইয়া ভাবেন, ঝাঁকিটা কিন্তু এমন না যে শুধু আঙ্কেল আর আব্বু খেয়েছে, আমি ইভেন আম্মু মাথায় একটা বাড়িও খেয়েছিল গাড়ির উপরের সাথে। মানে বললাম না, মনে হলো যে আমরা স্পিড ব্রেকের উপর দিয়ে চলে গেলাম, বাট যখন তারা নেমে দেখে কিচ্ছু নাই। তো যাই হোক, পরে একদিন আঙ্কেল আমাদের বাসায় আসেন, উনি বলে যে এই জিনিসটা নিয়ে উনি ওনার একজন রিলেটিভকে শেয়ার করেছেন যে আসলে জিনিসগুলো নিয়ে কাজ করেন। তো মানে উনি যেটা বলেছেন যে ওখানে একটা খারাপ কোন একটা জিন বা কোন একটা প্যারানর্মাল কিছু একটা আছে ওই লোকেশনটায়, যেটা মূলত মানুষের অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে। সো মাঝে মধ্যে নাকি দেখা যায় যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে, আমরা যেটা দেখেছি, অনেকে দেখেছি কেউ ওখানে একটা লাশ শুয়ে আছে, এবং এটা প্রেডিক্ট করা হয় যে যে জিনটা আছে ওখানে হয়তো অনেক অসংখ্য ওই জায়গাটার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওখানে কিছু খারাপ জিনের মানে বসবাস সৃষ্টি হতে পারে। তো এরকম কিছু একটা প্রেডিকশন দিয়েছিল। সো দিস ওয়াজ মাই স্টোরি রাসেল ভাইয়া। জানি না এটা কতটা হরিফাইং, বাট যেহেতু আমার নিজ চোখে দেখা হয়, আমি ছোটবেলা থেকে ভূতের ফিল্ম শুনে আসছি যখন একদম ক্লাস 1-2 পড়ি। সো আই ডেফিনেটলি থট দ্যাট ইট ওয়াজ ওয়ার্থ শেয়ারিং। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, অ্যান্ড আমি আমার কন্ট্যাক্ট আপনাকে দিয়ে রাখবো, কাইন্ডলি আমাকে জানাবেন। অ্যান্ড আই হ্যাভ আ লট মোর স্টোরিজ, স্পেশালি উত্তরা কেন্দ্র করে আমার কাছে অনেকগুলো স্টোরি আছে। আসলে সেখানে অনেকদিন ধরে যেহেতু দাদু থাকছেন, তার বাসার স্টোরি আছে। তো আপনি যদি চান আমি অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যে আমার পরীক্ষাটা আমি সুন্দরভাবে শেষ করতে পারি। থ্যাংক ইউ এগেইন। আসসালামু আলাইকুম।